আমার নাম মোহাম্মদ আমির হোসেন বাবু। বয়স? বয়স এখন 32। 32 বছর বয়স। জি। আচ্ছা। আর জন্ম জেলা কোথায়? জন্ম জেলা হচ্ছে কুড়িগ্রাম নাগেশ্বরী। আমি এমন একটা ঘরে জন্মগ্রহণ করছি, এক সময় ছনের ঘর ছিল না? জি। এই ছনের ঘর ছিল আমার বাবার, আমার জন্মের পর যা দেখছি আর কি। শতকরা 80% মানুষের ছনের ঘর ছিল আমাদের দেশে। আচ্ছা। আর ভাত তো কি জিনিস, তখন রুটি, আটা দিয়ে রুটি বানাইতো। তো এই রুটি দেখা গেল যে বাবা সারাদিন কাজ করে 5টা টাকা এবং 1 কেজি চাউল পাইতো, চাউল কেজি বিক্রি করে দিত। 7 টাকা 8 টাকা দরে চাউল বিক্রি করে দিয়ে 5 টাকা 6 টাকা দিয়ে আটা কিনে নিয়ে আসতো। এই আটা কিনে নিয়ে এসে রুটি বানায় ভাই বোন সবাই খাইতাম আর কি, ভাগ করে করে খাইতাম। তাও দিনকাল ভালো যাচ্ছিল। আমার বয়স যখন পড়ালেখার মতো হলো, তো আমি জন্মের পরে একটা ভালো প্যান্ট কিনছি কিনা আমার খুব সম্ভাবনা নাই, যে আমার মনে পড়ে না। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 7 ভাই বোন ছিলাম, 4 বোন মারা গেছে। 4 বোন মারা গেছে। জি। বাবা কি করতো? বাবা কৃষিকাজ করতো, কৃষিকাজ। বৃদ্ধ মানুষ। জি। আর আমার বড় একটা বোন আছে, প্লাস আমার বড় আর একটা ভাই আছে, আমি সবার ছোট। ঠিক আছে, বলেন তারপর। তো আমি লেখাপড়া করার জন্য যাব, তাও আমার কোনো কাপড় চোপড় নেই। পুরন কাপড় মানুষ ফালাই দিত, তার সেলাই করতাম, হাতে সেলাই করে করে এগুলো ইউজ করতাম। আচ্ছা। তো আমার বাবা আমাকে মাদ্রাসায় একদিন নিয়ে যায়। সে মাদ্রাসায় পড়ার জন্য আমাকে ভর্তি করে দেয়, হেফজোখানা। আচ্ছা আচ্ছা। তো ওই হুজুরকে বলে যে আমি কিছুই দিতে পারবো না, আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ করেন, একজন ভালো আলেম বানান। তো ওই হুজুর আমাকে ভর্তি করে নিল। হওয়ার পরে আমি মাদ্রাসা পড়তাম, তখন আমার বয়স চলে 8 থেকে 9। আচ্ছা। তো এর মধ্যেই আমার ভাইয়ের পূর্ণাঙ্গ বয়স হয়ে যায়, সে বিয়ে শাদী করার জন্য রেডি। তো আমার বাবা মানুষকে ধরে বিয়ের জন্য পাত্রী খোঁজে। আচ্ছা। খোঁজার পরে এক পাত্রী তার পছন্দ হয়, আমার বাবারও পছন্দ হয়। তো সে যৌতুক নিত, যৌতুক নিয়ে বিয়ে করবে। আপনার ভাই? জি। তো তখনকার 13,000 টাকা। তখনকার মানে কত সালের দিকের এই ঘটনা? আমার বয়স যদি 9 হয়ে থাকে তাহলে 24 বছর আগের ঘটনা বা 22 বছর আগের ঘটনা। আচ্ছা। তো 13,000 টাকা যৌতুক নিয়ে, আচ্ছা সরি ভুল বললাম, প্রথম নেয় 3,500, দুইটা বিয়ে করছে তো। আচ্ছা। 3,500 টাকা যৌতুক নেয়। আচ্ছা। এই 3,500 টাকা যৌতুক নিয়ে বিয়ের 2-3 মাস ভালোই চলছিল, কোনো সমস্যা নাই। হঠাৎ করে বলে যে আমরা ধান গাড়বো, ধান লাগাবো। সে আমরা পরে ধান লাগাই, আর ধান লাগার পরে আমরা ওখান থেকে ধান 30 মণ ধান পাই। তো আমার ভাইয়ের এখানে একটা চাইল ছিল, ওই ধানটা সে বিক্রি করে টাকা নিয়ে সে আলাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো আমার বাবা রোদে পুড়ে অনেক কষ্ট করে মানুষের খেতেও কাম করে রাত্রে রাত্রে এসে আমার নিজের খেতে কাজ করতো। মানুষের কাছ থেকে বরকা নিতাম, নিয়ে ওই ধান লাগাইতাম, তাকে অর্ধেক ভাগ করে দিতাম। তো এরকম শ্রম দেওয়ার পরে ধান বাড়ি আসলো, আমার ভাই 3 দিন পরেই শুরু করে দিল আমি আলাদা হব। তো আমাদের গ্রামে কিছু উন্নত মানের মানুষ থাকে যারা বিচার সালিশি করে, মাতবর বলি না আমরা, এমনি বিচারক বলি তাকে। তো বলি যে আমার বাবা তার কাছে যায় পরামর্শ করার জন্য। তো সে বলে যে যদি না খায় সে একখানে, তাহলে তো জোর করে তাকে একখানে খাওয়ানো যাবে না, তাহলে তাকে আলাদা করে দাও। আলাদা করে দেব, ও যৌতুকের টাকা আমি যে ভাঙছি সে টাকা চাচ্ছে, আমি কোথা থেকে দেব? তো আমার বাবা আবার একটু যক্ষা রোগী ছিল কিনা আমি জানি না, কাশতো, কিন্তু বিড়ি খাইতো তো কাশতো। এমন সময় কাশতে কাশতে ওনার বুকের লাঞ্চের মনে সমস্যা ছিল নাকি, আমরা তাও বুঝতাম না, হয়তো চিকিৎসা করার মতো অর্থ আমাদের ছিল না বা চিকিৎসাও করিনি। তো সবকিছু যখন মাতবর বললো যে তাহলে ওর টাকাও দিতে হবে, ও মাতবরের সাথে আগে প্ল্যান করছে আর কি, একটা বাবার নামে একটা দিয়ে যে আমি একখানে খাবো না, ওনাদেরকে আমি এটা মানে পালতে পারবো না। তো আমরা এইভাবে আব্বা ধান বিক্রি করে দেয়, 30 মণ ধান বিক্রি করে দিয়ে 4,500 টাকা হয়। আমরা কিছু ঋণে ছিলাম, কিস্তি ছিল, ঋণটা শোধ করে দেয়, বিকজ তারে আমরা 3,000 টাকা দিয়ে দেওয়ার পরে আমাদের ঘরে 1 কেজি একটা দানাও ছিল না। সন্ধ্যায় যে কি খাবো ওই দানাটাও আমার বাবা ছিল না। ও আমার বাবা পরে বিছনায় পড়ে যায় কাঁদতে কাঁদতে, যে আমার বড় ছেলে কত আশা করে ধান নিয়ে আসলাম, এক পাতিল চাউল ভাত পাকায় কোনোদিন খাইতে পারলাম না, তার আগেই সব দিয়ে দিলাম। বাবা ভাইকে অনেক অভিশাপ দেয়, একটানা 17 দিন সে বিছনায় থাকে, শুধু অভিশাপ দেয়, কাঁদে আর অভিশাপ দেয়। আপনার বাবা? বাবা। তখন আপনি একদম ছোট? আমি একদম ছোট। তো কেবল
মাদ্রাসায় রানিং যাওয়া আসা শিখছি যে আমার মাদ্রাসায় যাইতে হবে বা ওখানে আমার গেলে আমার সবক দিবে, আবার সবকটা বুঝিয়ে দিতে হবে। তো এভাবে আমি নিয়ে আসি, মানে সবক নিয়ে আসি, আবার ভাত বুত খেয়ে যা সবক দিই, মানে যেভাবে কন্টিনিউ করা দরকার আমি এভাবে করতেছি। তখন আমি এগুলো বুঝতাম না। তো আমার বাবা শুধু কাঁদতো, আমি বলতাম বাবা তুমি কাঁদো কেন, আমার বুকে জড়ায় ধরে কাঁদতো আর চুমা দিত, কিন্তু রহস্যগুলো আমি তখন আমার মাথায় ঢুকতো না। একদিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, মা এই বাড়ি ওই বাড়ি কাজ করে, মানে ঢেকি মার চেনেন ওই যে হাতে যে ধান বানে এগুলা মানুষের বাড়িতে কাজ করতো, মুগুর। জি 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 জি, ওই কাজ করে 1 পট বা আধা পট করে চাউল আনতো, ওটা পাক করে দেখা গেল যে 2 লোকমাও হইতো না সবার, 2 লোকমাও খাবার পেটে জুটতো না। মা এরকম কষ্ট করতো, করার পর মানুষের কাজকাম বন্ধ হয়ে যায়, তখন খাবার তো হয় না। আমি সকালবেলা ফজরে পানি খেয়ে মাদ্রাসায় যাই, 10টা-11টার দিকে আসি, আর হেফজ পড়ায় কষ্ট বেশি, ভিতর থেকে পড়তে হয় সবকিছু, অনেক কষ্ট হয়। খিদা লাগলে বাসায় আসি, 15-20 মিনিটের রাস্তা হেঁটে যাই এবং হেঁটে আসি। পায়ে জুতা থাকতো না, মাথায় টুপি থাকতো না, ছিঁড়া কাপড় পরে যাওয়া দরকার, মানে যাইতাম আর কি। তো বড় বড় রোদ উঠলে গরম হয়ে যায়, বড় বড় বালুর কোনা এসে পায়ে আঘাত করতো, কোনোদিনও রক্তও বাইরে তো পায়, তাও স্যান্ডেল কেনার সামর্থ্য ছিল না। তো মা মানে বাড়িতে আসতাম, বাড়িতে এসে দেখতাম যে পাতিল, মানে আমি সকালবেলা যেভাবে দেখে গেছি ধুয়ে রাত্রে রাখছে, ঠিক পাতিলের জায়গায় পাতিল পড়ে আছে, বাবা বিছনায় পড়ে রয়েছে, মা নাই। কাউকে কিছু বলতাম না। তো আমার ঘরের দুয়ারটা ছিল কি ওই চটি ছিলেন, চটি বাঁশের চটি বানাইয়া যে বানায় একটা দরজার মতো বানায়, ধারাই সিস্টেম পর্যন্ত নাকি, এই যে সেগুলো দিয়ে আমার ঘরের দুয়ার ছিল। কপাট চৌকাট ছিল না। তো ওই বান খুলে ভিতরে ঢুকতাম, যা দেখতাম বাবা পড়ে কাঁদতেছে, কিন্তু মা নাই ঘরে, আর ওই পাতিলের জায়গায় রয়েছে। আবার 1 গ্লাস পানি খেয়ে রওনা করতাম মাদ্রাসায়, না খেয়ে। মাদ্রাসা পড়া টরা শেষ করে আপনার নামাজ টামাজ পড়ে ওখান থেকে আবার, আমার কণ্ঠটা অনেক সুন্দর ছিল আজানের, তো হুজুর আবার আমাকে আজান দিতে বলতো প্রত্যেকটা দিন, আমি ওখানে আজান দিতাম। তো আসরের আজান দিচ্ছি, কিন্তু আমার পেটে খিদা, আমার মানে কণ্ঠ উঠতেছে না, পেটে এমন খিদা লাগছে কণ্ঠ উঠে না। পরে হুজুর এসে বলতেছে কি ব্যাপার, তুমি আজকে আজান দিতেছো না? আমি আজান দিচ্ছি, খিদায় আমার হাত পা কাঁপতেছে। তখন হয়তো আল্লাহ পাক কিছু এনার্জি, রহমতের এনার্জি আমার ভিতরে দেয়। নামাজটা শেষ করে আবার বাড়িতে যাই, যা দেখো একই অবস্থা, মা ঘরে নেই, পাতিলে কোনো ভাত নেই। তো আমার বয়সের, আমার মানে জন্মের পরে একটা মেয়ের সাথে আমি খেলাধুলা করতাম, ওরা গ্রামের খুব প্রতাপশালী ব্যক্তি ওই সময়ের। তো মেয়েটার নাম হচ্ছে লাইলা। তো ও আমার বান্ধবী, ও পড়তো বাংলা, আমি পড়তাম আরবি। মাদ্রাসা শেষ করে যে বাকি সময়টা খেলাধুলা করতাম, ওর সাথে ছাড়া আর কারোর সাথে আমি খেলতাম না। তো ও আমার কষ্ট দেখে ও নিজে ওর মার কাছে যা বলতো, মা ভাত দাও। ওর মা ভাত দিয়ে একদিকে কাজে চলে যেত, ওই ভাতের প্লেট নিয়ে দৌড় দিয়ে আমাদের ঘরে বসে যেত, এসে বলতে বাবু তুমি খাও, তুমি খাও। তো চোখ দিয়ে পানি ছাড়তাম আর ওর দিকে তাকায় থাকতাম। পরে মা তো আসতো না, সন্ধ্যার পর ঘুমায় যেতাম। মা রাত্রে কোন সময় আসতেন নিজেও জানি না, আইসা ভাত মানে ওই আটা নিয়ে আসতো, হালুয়াত বালুয়াত করে নিয়ে আসতো, আর নিয়ে রুটি বানায়া আমার ঘুমেতে ডাক দিয়ে 1-2 খান খাওয়াই আবার ঘুম পাড়িয়ে দিত। কিন্তু নিজে খাইতো কিনা আমি কখনো চিন্তা করিনি যে আমার মা না খেয়ে রয়েছে বা আমার বাবা না খেয়ে রয়েছে। এরকম করে কষ্ট করে 3 মাস কষ্ট করি। ভাই তো আলাদা হয়ে গেছে, তখনকার 3000 টাকা নিয়ে এসে আলাদা হয়ে গেছে, বিকজ তার সুন্দর চলতেছে, নিজে কাজ কাম করে সুন্দর চলে। কিন্তু আমার বৃদ্ধ বাবা কোমর ভাঙা, সে তো কাজ করতে পারে না। আমার এরকম কষ্ট দেখে আমি একদিন মাদ্রাসা থেকে ফেরার পরে আমাদের বাজারের নাম হচ্ছে নুন খাওয়া বাজার। নুন খাওয়া? জি, আমাদের যে বাজারটা, সে বাজারটার নাম হচ্ছে নুন খাওয়া বাজার, আমাদের ইন্ডিয়ার প্রায় পাশাপাশি আর কি। তো সেই নুন খাওয়া বাজারের চায়ের দোকান ছিল কয়েকটা, বেড়ার, ফোনের বেড়ার চায়ের দোকান, অর্ধেক করে হাফ করে খোলা থাকতো আর কি। তা ভিতর থেকে দেখতাম যে 2-1 লোক, বেশি না, বেশি লোক থাকলে ঢুকতাম না পানি খাওয়ার জন্য। তো পানি খাইতে গেলাম, তো আমার এক মামা, মানে দুসম্পর্কের মামা,
সে ওই ঢাকায় কাজ করে আর দেশে যায়। হুম। সে ওই চায়ের দোকানে বসে আছে, তা পানি খাইতেছি, সে ফলো করছে, আমারে বলে তুমি অমুক আপার ছেলে না? আমি বলি, জি আমি আমিনা, আপনার আমিনা আপার ছেলে। তোমার নাম কি? মোহাম্মদ আমির হোসেন বাবু। হুম। কয় তুমি মাদ্রাসা পড়ো? আমি বলি, জি। কিন্তু কথা যে বলতেছি উনি বুঝতে পারছে যে আমার খিদে লাগছে। তা কয় তুমি ভাত খাইছো? আমি কোনো কথাবার্তা বলি না। এখন উনি ডাক দিয়ে এই দেশে পরোটাকে আমাদের দেশে পুরি বলে। আচ্ছা। তো ওই পুরি, কয় পুরি দেন। সে পুরি দিল, কয়েকটা পুরি খাইলাম। খাওয়ার পর উনি বলতেছে যে তুমি কি আমার সাথে কাজে যাবা ঢাকায়? তোমার মতো ছেলে ঢাকায় কাজের জন্য নিয়ে যাইতে বলছে আমার মালিকরা। তখন আমি জিজ্ঞেস করলাম, মামা ঢাকা কেমন জিনিস? ঢাকা কি জিনিস? কয় ওখানে মানুষের ভাতের অভাব নাই। আমি ছোট মানুষ তো, মানে খাওয়ার কথা শুনলে খুব খুশি হয়ে যেতাম। না খাওয়া মানুষ যখন আপনি খানা দিবেন সে কিন্তু বেকুল হয়ে যাবে। তো আমি বেকুল হয়ে গেছিলাম তার মানে ভাষ্য শুনে। সে আমাকে এইভাবে একটা জ্ঞান দিয়ে দিল যে চলো ঢাকায় চলো, তুমি দেশে। আমার সবকিছু শোনার পর উনি শুনলো আর কি যে এইভাবে এই কষ্টে আছি আমরা, বলে যে তুমি চলো আমার সাথে ঢাকায়। তখন বই খাতা এনে বাড়িতে রেখে ওদিন আর মা কোথায় তা খুঁজি নেই, বাবা তো পড়েই আছে। পরে চলে যেতাম আমার নানির বাড়ি। আমি যে ঢাকায় আসবো এরকম আমার পাঞ্জাবি একটা ছিঁড়া, তাছাড়া আর আমার কিছুই নেই। তো নানির বাড়ি যাইতাম। নানি আমার ওই যে চিতই পিঠা চেনেন তো মনে হয় না? জি। চিতই পিঠা করে 2টা খাওয়ায় দেয়। কয় আমি নানির সাথে শেয়ার করি যে নানি আমি একখানে যাবো, কয়েকদিন আসবো না। আমাদের দেশি ভাষায় বলি আর কি। তো বলার পরে আমি নানিকে বলে ওই মামাটার বাড়ি চলে যেতাম। ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে প্যান্টের তলা ফাড়া, পেশাব করতে বসলে চেন লাগতো না। এভাবে আমি ওই লোকটার সাথে আমি ঢাকা চলে আসি আমার মামার সাথে। সংসদ ভবন মণিকুড়িপাড়ার 5 নাম্বার বাড়িতে 5 তলার এক মালিক ইঞ্জিনিয়ার, সরি ভুল বললাম, উনি সরকারি কন্ডাক্টর। সেই কন্ডাক্টরের বাসায় এনে আমাকে ডাকে। তখন বয়স কত আপনার? আমার বয়স তখন 10 চলে। 10 বছর। পড়াশোনা তো বন্ধ? পড়াশোনা ওই যে বাড়ি থেকে 2 পারা হেফজ করে আসলাম। কোরআনের হাফেজ? জি, মানে 2 পারা নিয়ে আসলাম। আসার পরে ওখানে কাজের জন্য আমারে দিয়ে কাজ করতেছি। তো হাওবাও বুঝতাম না, ভাষা বুঝতাম না। তো তাদের ছেলে, আমি তো গ্রামের ছেলে, সবার সাথে মিশতাম। আর তাদের ছেলের সাথে যে মেশা যাবে না, ওই বিছনায় বসা যাবে না, আগে কিন্তু এরকম ঢাকায় ছিল যে কাজের ছেলে মানে ছেলে মেয়েদের মারধর করতো, বাথরুম ধোয়াইতো, কাপড় ধোয়াইতো। আমি সব করছি আমি জীবনে। তো ওই লোকটা আমাকে ওখানে এনে দিয়ে উনি পলায় চলে যায়, মালিকের কিছু টাকা পয়সা মেরে চলে যায়। আর আমি এমন একটা ছেলে, ওই 5 তলায় যে আইসায় ঢুকলাম, আইসায় যে ঢুকছি, আমি আর কোনোদিনও নিচেও নামি নেই। প্লাস ওরা যখন দেশের বাড়িতে, আমাদের মালিকরা নোয়াখালী বাড়ি, ওরা যখন দেশের বাড়ি যায় তখন বাইরে দিয়ে তালা মেরে যেত, আমি একা ভিতরে থাকতাম। তো এরকম কষ্ট করার পর ওই লোকটা চলে যায়, পলায় যায়। তো আমি এখন বাড়ি যাবো কার সাথে? দিনের রাতে শুধু আমি কাঁদি। আমি এদিক দিয়ে কাঁদতেছি, ওদিক দিয়ে মা বাবা তো তখন ছেলে সন্তান যদি কারো কাছে, সে যতই খারাপ থাক, সন্তান তো, মা বাবা কাঁদতেছে ওই দিক দিয়ে। কিন্তু আমি তো জানতাম না, তখন টেলিফোনও ছিল না, মোবাইলও ছিল না, আমাদের দেশে এমন একটা অভাব ছিল। পরে আমাকে ওইভাবে রেখে যখন চলে যায়, প্রায় 18 মাস কেটে যায়। আর ওই কন্ডাক্টরের ওয়াইফটা খুব চড়া ছিল। একটা যদি হাত থেকে পড়ে একটা ময়লা হইতো বা গ্লাস ভাঙতো, মারধর করতো, খুব মারধর করতো। 18 মাস পর বাড়ি যাব কিভাবে, আমার টেনশনে জান বাঁচেন। আমি কোনোদিন বাড়ি যাইতে পারবো কিনা, আমি কখনো দেশের বাড়িতে যাইতে পারবো কিনা আমি নিজেও জানি না। আর আমি চিনিও না কিছু, ওই দেশের কথাই ভুলে গেছি মনে হয়। হঠাৎ করে একদিন কোরবানির ঈদ, মাংস টোকায় না ঢাকা শহরে, মাংস টোকাইতে একটা লোক আসছে। প্রত্যেকটা দেশের একটা আঞ্চলিক ভাষা আছে, যে ভাষার কারণে বোঝা যায় যে এই লোকটা মনে হয় আমাদের দেশি, ওর ভাষাটা আমার মতো লাগতেছে। ওই লোকটা এসে বলে যে একটা ব্যাগ দিছে, মাংস আমি ভরে দেব। সে ব্যাগটা দিছি, মানে আমার কাছে দিছে যে মাংসটা ভরে দেয়। তো উল্টা হয়েছে, ও আমারে সোজা করতে বলছে, এভাবে বলছে যে ব্যাগটা ঘুড়ি ধর। এই ঘুড়ি ধরাতে আপনি বুঝতে পারছেন? এখন যদি কেউ বলে বাহে কেমন আছিস, এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা, তাহলে আমি বুঝতে পারবো এই লোকটা আমাদের রংপুরের। কারণ না হলে তার এই আঞ্চলিক ভাষাটা থাকতো না। তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাড়ি? উনি বলে যে আমার বাড়ি রংপুর। তখন কুড়িগ্রাম নাম খুব কম চিনত মানুষ, কুড়িগ্রাম।
বলে রংপুর। রংপুর কোন জায়গায়? কই কুড়িগ্রাম। আমি ভাই কুড়িগ্রাম, পরে আমাদের বাড়ির অ্যাড্রেস, বাজারের অ্যাড্রেস দেয়। আমি বলি ভাই আমি অমুক গ্রামের অমুক অমুক অমুকের ছেলে অমুক, আমি এরকম বিপদে আছি। তো যাই হোক, সে আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দেয়, আমি মামার সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর মামা আমার কাছে যায়, ওখান থেকে বেতন দিয়ে দেয় 200 টাকা মাসে বেতন, 18 মাসে 3600 টাকা। এই 3600 টাকা এবং বোনাস, বেতন, কাপড় চোপড় অনেক কিছু আমার সাথে দিয়ে দেয়। এই নিয়ে যখন বাড়িতে গেলাম, মা বাবার মরা যা দেখি যে একটা রাস্তার টোকাই মনে হয় এর চেয়ে ভালো আছে পরিস্থিতি। মা বাবার করুণ অবস্থা হয়ে গেছে। ঋণে কেউ ঋণও দিতে চায় না, দিবে কোত্থেকে? অথচ আমার বড় ভাই আছে, একবার এসে দেখে যায় নাই যে আমার মা বাবা পৃথিবীতে এখনো বেঁচে আছে। খুশিতে সে বিছনা থেকে পড়ে গেছে, যে তার পায়ের রক চরকে গেছে, দম বন্ধ হয়ে গেছিল আমার মার। যাক, এভাবে করে কষ্ট করে যখন আর দেশে না থেকে টাকা পয়সা দিয়ে একটু উন্নত জিনিস জানাস করে বাবাকে রেখে বুঝে শুনে আবার ঢাকায় আসি। এভাবে কাজ করতে করতে লালবাগে আমি শিফট হয়ে যাই একটা কাজের জন্য। দিন ইসলাম নামের লালবাগের খুব নামি দামি এক লোক, ওনার একটা শপিং ব্যাগের কারখানা আছে, ওই কারখানায় আমি কাজ করি, ভালো একটা বেতন পাই। এভাবে আমার দিনকাল আস্তে আস্তে চলতেই থাকে। তো শপিং ব্যাগ বন্ধ হয়ে যাওয়ার পরে আবার ওই যে কাপড়ের ব্যাগ বানায়, তো এইভাবে কাজ করি। কাজ করার পর আস্তে আস্তে মা বাবাও আমার মাঝেই থাকতেছে। 2007 ফেব্রুয়ারির 24 তারিখ দিবাগত রাত্রিতে আমার বাবা মারা যায়। আপনি ছিলেন ওই সময়টাতে বাবার কাছে? আমি ছিলাম না। তো আমার বাবা যেদিন মারা যায়, হঠাৎ করে পড়ে মারা গেছে। বিছানায় অসুস্থ ছিল অনেক কয়েকদিন, কিন্তু তারপর আবার সাবলীল হয়। আবার হঠাৎ করে আমি বাড়িতে বললাম যে আম্মা আমি ঢাকায় যাচ্ছি, দেশে থেকে তো ইনকাম নাই, তো বাবার চিকিৎসাও করা লাগে, তো তুমি বাবাকে দেখো, আমি চলে যাই। বাবা আমার সাথে সেদিন বলছিল যে বাবা তুমি যাইও না। তো আমি সেদিন বাবার কথা শুনি নাই। তার 1 মাস পরেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। তো ফোন করার পর শুনে আমি যখন যাই, তো গ্রামের লোক বলতো যে আমার বাবার নাকি একটা চোখ খোলা ছিল আমার জন্য, দেখার জন্য। মানে ওই যে তখন আর্মির একটা গোলযোগ ছিল, তো তত্ত্বাবধায়কের সময় বাড়ি পৌঁছাইতে অনেক দেরি হয়ে গেছে। তো বাবাকে মাটি দিয়ে দিছে, আমি আর দেখতে পারিনি। যাক, এভাবে বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমি 8 সালের শেষের দিকে আমি জুরেন পোস্তখোলা হাসনাবাদ নামের একটা জায়গা আছে, রাজের কাজে শিফট হয়ে যাই। তো রাজের কাজ করতে করতে আমি যার বাড়িতে চাকরি করি, মানে যার কাজ করি, সবাই কাজ শেষ করে চলে যেত, আমি তো বাসা নাই, আমি যাইতাম না, ওই সাইডে থাকতাম। তো আমার এরকম দেখে ওই মালিক নবপুরের কাপড়ের ব্যবসায়িক, তো আমাকে 2টা ছাগল কিনে দেয়, রাম ছাগল কিনে দেয়। তো ওই ছাগল 2টা আমি পালতাম। এই মালিকের আরেকটা বাড়ি আছে, সেই বাড়ির মানে ভাড়া ভুড়ো সব তোলা লাগে আমার একটা দায়িত্ব দেয় যে ওখানে 6টা রুম আছে, রুম 6টার ভাড়া ভুড়ো তুলবা এবং এই বাড়িতে পানি পুনি দিবা, তোমার এগুলো আলাদা এক্সট্রা পয়সা দেবো আমি। আচ্ছা, আমি এই শুনে আমি কাজ করতে থাকি। তখন 4500 টাকা সেই এক্সট্রা পয়সা আমার দিত কাজ ছাড়া। তো ওই বাড়িতে আমার ওয়াইফরা আসলো ভাড়া, ওই আমাদের যে 6টা রুম আছে যেটার আমি দায়িত্বে আছি, ওই বাড়িতে ভাড়ার জন্য আসলো। আসার পর ওনারা একটা রুম নিলেন, থাকতেছে। তো আমার ওই ছাগল যে কিনে দিছে 2টা, এই ছাগলের জন্য ভাতের ফ্যান লাগে। ভাতের ফ্যান, আমি তো আর ভাত পাকাই না, ফ্যান পাবো কোথায়? তো আমাদের ওটা বাড়ি, কার বাড়িতে যাব ফ্যানের জন্য? এই মালিকেরও একটা বাড়ি, ওটা যেমন 5 মিনিটও হাঁটা লাগে না, 2 মিনিটের রাস্তা, যাই আর ফ্যান নিয়ে চলে আসি। আচ্ছা, তো এভাবে যখন যাইতাম, তো ওই মেয়েটার সাথে আমার মানে ওই ও পড়তো, আমি বাইরে থাকতাম, ফ্যান ট্যান যে সময় নিতাম। তো কার ঘরে যদি কোনো সমস্যা হয়, লাইন বিদ্যুতের কোনো সমস্যা হইলে, পানির মোটরের সমস্যা হইলে, এগুলো যখন সলভ করার জন্য যাই, তখন ওই মেয়েটা আমার কণ্ঠ শুনলে দৌড় দিয়ে আসে। তো দৌড় দিয়ে আসতো, ও মাদ্রাসা পড়তো। আর আমি আগেই বলি, আমার ওয়াইফরা হচ্ছে 4 ভাই বোন, ভাইটা ছোট, 3টা বোন। ভাড়ার টাকার জন্য আমি যাইতাম, ভাড়া নিতাম, আসতাম,
ওই মেয়েটা বাইরে আসতো অটোমেটিকলি। তো আমার মা অসুস্থ হয়ে যায়, তো মা অসুস্থ হয়, এখন মা ঢাকা এনে চিকিৎসা করা লাগবে, ঢাকা মেডিকেল। তো নিয়ে আসি, নিয়ে এসে চিকিৎসা করব। ওই খালাকে যা বললাম, খালা মানে ওই বাড়িতে গেলে আমি আবার ওনার একটা দায়িত্ব দিয়ে রাখছি, যদি কোনো সমস্যা হয় উনি আমার ফোন দেয়, আমি তো সবসময় থাকতে পারি না। তো খালাকে বললাম, খালা আমার মা অসুস্থ, তো মাকে ঢাকা এনে চিকিৎসা করাইতে চাই। তো খালাকে বলতাম, খালা আমার মাকে নিয়ে আসবো, আপনি কি বলেন? কয় নিয়ে আসবা, রাখবা কোথায়, তোমার সাইডে তো জায়গা নেই। তোকে আমার ঘরে রাখবা, সমস্যা কি, আমার তোর খালু তো আর এখানে থাকে না, আমার ঘরে রাখবা। ঠিক আছে, মাকে নিয়ে আসলাম। মার চিকিৎসা করি, যদি ওষুধ খাওয়ায় আমার মনে হয় সুস্থ হয় এক গুণ। আর আমার ওই যে মেয়েটার কথা আমি বলতেছিলাম, নার্গিস নাম মেয়েটার, ওই মেয়েটা তার সেবা দিয়ে মনে হয় আরো 3 গুণ সুস্থ, মানে সফলতা অর্জন করছে, মায়ের সেবা যত্ন করে খেদমত করতো। তো আমার মায়ের কেমন জানি 17 দিনে অটোমেটিকলি চয়েস হয়ে গেছে, তার দুধ দিয়ে আসলে গরম করে খাওয়াইতো, ওষুধ টাইম খাওয়াই দিত। হ্যাঁ, মার খুব মানে খেদমত করতো। আমার মা একদিন আমার ডাক দিয়ে বলতেছে, এরকম যদি আমি তোর জন্য একটা বউ পাইতাম, আমার জীবনে মনে হয় জীবনটা সার্থক হয়ে যেত। তো আমার এটা আবার মাথায় ঢুকে গেছে, এই বিষয়টা আমার আবার মাথায় ঢুকছে। তখন মানে আমার একটা কেমন জানি শরীরের ভিতরে একটা সৃষ্টি হইলো। তো আর ওই মেয়েটাও আমাকে দেখলে একটু হাসতো বা কথাবার্তা বলতো, এরকম। আবার হিংসাও করতো, মানে হিংসাটা তার মনের না, এটা বাইরের হিংসা। তো একদিন আমার কাজ নাই, আমি ওই বাড়িতে যাই ফ্যান আনার জন্য। ফ্যান আনার জন্য গেলে সে ওই পড়ে আরবি পড়াশোনা করতেছে। জি, আরবি পড়ে। তো বুখারীর 15 নাম্বার একটা হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তো এটা ও শুদ্ধ ভাষায় মানে স্পষ্ট করে বলতেছে না, আর অর্থটাও সে ভুল বলতেছে। তখন আমি বললাম যে এটার অর্থ হলো এই, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তুমি হাদিসটা ঠিক করে এবং সুন্দর করে পড়ো। আপনি কিভাবে জানলেন এই হাদিসের অর্থ আপনি বোঝেন? আমি কিছুটা আমি পারি। কি পারেন? এ শুরু হলো হাদিস নিয়ে খেলাখেলি। সে একটা হাদিস দিত, আমি অর্থ দিতাম, আমি একটা হাদিস দিতাম, সে আমাকে অর্থ দিত। তো ও হলো রানিং, আর আমি তো মানে প্রার্থনা অবস্থায়। রানিং এর সাথে কি আমি পারি? তো এক সময় যে সময় আমি যেটা না পারতাম চুপ করে থাকতাম। আচ্ছা। তো যাই হোক, সেদিনের পর থেকে ওই আমার সিমের পিছনে একটা গজল লাগান, কেউ ফোন দিলে একটা গজল শুনতো। তো ফোন দিয়ে মানে নাম্বার তো জানে, ওর মার মোবাইলে আছে, ঠাস করে মানে ফোন দিয়ে মিস কল দিত, ঠাস করে একটা করে মিস কল দিত, ব্যাক করতাম, তো আপনি ধরেন আমি গজল শুনি, ঠিক আছে। দিনে 100 বার জ্বালাইতো এরকম। আস্তে 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 একটা রিলেশনের পর্যায়ে চলে যায়। তো তখন আমি তাকে একদিন ফাট করে মানে ফোনের ভিতরে একটা প্রস্তাব দিই যে আমার আম্মা তোমারে খুব পছন্দ করছে, তো আমারও তোমার ভালো লাগে, মানে আমার কাছেও তুমি খুব পারফেক্ট একটা মেয়ে, তোমার আমার খুব ভালো লাগছে, তুমি কি কও? তো ও রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে দুজনে খুব সুন্দর গোপনে গোপনে কথাবার্তা বলি, বা যদি একদিকে যাইতে মন চায় ও সকাল ভোরে চলে আসে, পোস্তকলা ব্রিজের উপরে দুইজনে হাঁটি, আবার ওর মা বাবা ওঠার আগেই চলে যায়। এভাবে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে বাড়ি জানাজানি হয়। ওর বাবা সিএনজি চালাইতো, তো হয়তো তার বন্ধু বান্ধবরা বলতো যে আপনার মেয়ে কেমন জানি একটা ছেলের সাথে হাঁটাহাঁটি করে। তো ওর উপরে কিছু টর্চারিং শুরু হয়। টর্চারিং হওয়ার পরে তো ও আমার বলতেছে যে ভাই আমার উপরে এই সমস্যা, আপনি আমার আম্মুর সাথে কথা বলে বিয়ের প্রস্তাব দেন। তো আমি তখন ওর মাকে আমি সরাসরি ডাইরেক্টলি আমার মাকে দিয়ে ফোনে প্রস্তাব দেওয়াইলাম। প্রস্তাব। তখন আপনার বয়স কত? আমার বয়স চলে 10-এ বিয়ে করছি তো, মানে বিয়ের বয়স ছিল তখন? হ্যাঁ হ্যাঁ 20-এর মতো বয়স ছিল। বিয়ের বয়স ছিল? জি 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 20-এর মতো বয়স ছিল। তারপর তো তখন প্রস্তাবটা দেওয়ার পর আমার শাশুড়ি পছন্দ করে, প্রস্তাবটা রাজি হয়। কিন্তু কি করতেন আপনি? পেশায় কি করতেন? আমি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি ছিল? জি। আচ্ছা, তারপর? তো আমার শাশুড়ি ওই প্রস্তাবে মানে রাজি হয় বলতে যে আমরা সবাই মিলে তোমাদের দেশে যাব,
দেশে দেখে এসে তারপরে আমরা মন্তব্য জানাবো। তো আমার শ্বশুরের সাথে যখন আমার শাশুড়ি এই বিষয়টা শেয়ার করে, আমার শ্বশুর আমাকে ওই বাড়ি যাওয়া বন্ধ করে দেয়। মানে হবু শ্বশুর আর কি। জি, মানে আমার মানে খালার হাজবেন্ড খালু, হুম। উনি আমাকে ওই বাড়ির যাওয়া সামরিকভাবে বন্ধ করে দেয়। তো যখন বন্ধ করে দেয়, কেন বন্ধ করলেন, কি কারণে? ওই যে আপনার কাছে আমার মেয়ে দিব না, তারা ঘর দেখতেছে এই বাড়িতে থাকবে না, অলরেডি সিদ্ধান্ত নিছে এই বাড়িতে থাকবে না, তারা চলে যাবে। কারণ এই বাড়িতে থাকতে হলে আমার কাছে আসতেই হবে বা আমি ওই বাড়ি যাইতে হবে, ওনারা এই বাসায় থাকবে না। আমার শ্বশুর পার্সোনালি আমার এসে পছন্দ করে না, কারণ আমার জন্মগত চোখটা আমার ছোট, বাম চোখটা। এটা কি আপনি দেখেন? তো হ্যাঁ, আমি দেখি, কিন্তু পুরোপুরি ক্লিয়ার না, আচ্ছা আচ্ছা, আমি কম দেখি এটা দিয়ে। তো এই জন্য আমার মানে শ্বশুর আমাকে পছন্দ, মানে খালু পছন্দ করতো না। তখন ওর মানে ওরা রুম ছাড়ছে হলো 1 তারিখে চলে যাবে, সেই মাসের 25 তারিখ হঠাৎ করে রাতে সে আমার ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে, আব্বু আর এবং আম্মু 1 তারিখ কিন্তু বাড়িওয়ালারে না করে দিছে, আপনি জানেন না, আপনি কিন্তু জানেন না, ওরা কিন্তু চলে যাবে, আমার আব্বু আম্মু আমার দেশে পাঠায় দিব, আর ওরা অন্যখানে রুম নিচ্ছে। তো এই মানে যখন এইসব কথা বললো, তখন আমি চিন্তা করলাম কি করা যায়। এমন একটা পর্যায়ে চলে গেছি, মানে ঘন্টায় যদি তার সাথে আমি যোগাযোগ না করি আমার খুব খারাপ লাগে। তো যখন মাইনে নেয়নি, তখন মানে ওর সাথে কন্ট্যাক্ট করে ওরে বললাম, তুমি বাইরে চলে আসো, কিচ্ছু নেওয়ার দরকার নেই, জাস্ট যদি টাকা থাকে 2-3 হাজার টাকা নাও, আমি তো বেতন আদি পাই নাই, আমার কাছে কোনো টাকা নেই, আমার মোবাইলটাও বিক্রি করে দেবো, দিয়ে যে টাকাটা হবে আমাদের সুন্দর একদিকে যাইতে পারবো। ও বাইরে আসে, আমি তখন তো যে আমার বিল্ডিং খালি, বাইরে দিয়ে তালা মেরে চাবিটা ভিতরের দিকে রাখছি, রাইখা আমি এবং আমার মানে প্রেমিকা দুজন মিলে লালবাগ চলে আসি। লালবাগ আসার পরে হাদি সেলিমের মাঠের সামনে বসছি, আর একজনের ঠাস করে এসে বলে, এই তোমার পুলিশ খুঁজতে, মানে অত সকাল সকাল তো হুট করে এসে বলছে, হুট করে যে পুলিশ খুঁজতেছে, তুমি এখানে বসছো কেন, তোমাকে তো পুলিশ খুঁজতেছে, মানে ফিটিং খাবে আর কি। ওকে, আমি ও আমার খালাতো বোন, আসলে ও ছিল হচ্ছে আপনার হবু ওয়াইফ। হবু ভাই বলছি, আমার খালাতো ভাই, খালাতো বোন। হ্যাঁ। তা খালাতো বোন এত সকালবেলা নিয়ে এসে ওখানে, ও আমার উপরে আরো চড়ে বসে, হয়তো ফরমা টরমা হইতে পারে। তো সে আমার কাছ থেকে ফিটিং খায় 400 টাকা, 400 টাকা ফিটিং খায়। তো দিয়ে আমার মানে টাকাটা নিয়ে বলে, তাড়াতাড়ি সরো, 2 মিনিটের মধ্যে সরো, নাহলে পুলিশ ধরবে। তখন তো ভয় একটা আলাদা, যখন পলাই তখন তো ভয় থাকে একটা আলাদা, একটা পিঁপড়ারও তখন ভয় লাগে। তো এরকম করে আমি এখান থেকে কিছু টাকা নিই, আমার ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা নিই, আমার ফুফাতো ভাই একটা থাকে লালবাগ, ওর কাছ থেকে আমি 5,000 টাকা ফোন করে নিয়ে আমরা যাওয়ার জায়গা না পেয়ে আমার মাথায় মানে আসলো যে আমরা আবাসিক হোটেলে যা 2-1 রাত থাকবো। আচ্ছা। তো গুলিস্তানে এসে এক আবাসিক হোটেলে আমরা দুজন মিলে ফোন টোন বন্ধ করে, আবার আমার ফোনে এমন একটা সিস্টেম আছিল, বন্ধ থাকলে কেউ ফোন দিলে তার মেসেজটা আমি পরে পাইতাম। তো আমি ঘন্টার পর মানে কিছুক্ষণ করে বন্ধ রাখার পর আমি দেখতাম যে কে আমার ফোন দিছে। তো আমার শাশুড়ি এবং মানে আমার খালা, ওর মা আর ওর বাবা অনেকবার ট্রাই করছে ওই নাম্বারে। পরে আমরা 2 দিন ওখানে নীরব থাকি, ঘর থেকেই বাইরে না, নীরব থাকি। 2 দিনে 2,000 টাকা দিয়ে আমরা ওখানে নীরব থাকার পর আমার মানে ওই খালার সাথে আমার খুব ফ্রি ছিল আগের থেকেই। তো হঠাৎ করে একটা ফোন দেই যে কি অবস্থা জানার জন্য। তো সে অনেক কান্নাকাটি করে এবং আমার বুঝায় যে, বাবা দেখো, আমি কিন্তু তোমার খুব মন থেকে পছন্দ করি, তোমার বাইরে যাওয়ার দরকার নাই, তুমি আসো, আমি তোমার বিয়ে দেবো, দাঁড়ায় থেকে বিয়ে দেবো। আচ্ছা। তো আমার ব্রেন্ডে ওই সময় যা কুলাইছে, মানে যা ভাবনা ছিল যে যদি সে আমি গেলে বিয়ে দেয় তাহলে তার পালানোর প্রশ্নই আসে না। আর বেকাজ আমার এই ডেলি মানে প্রতিদিন 1,000 টাকা করে খরচা করার সামর্থ্য আমার নাই। পরে 2জন মিলে বেলা 12টার সময় ওই আবাসিক থেকে বাইরে ওখানে চলে যাই। তো আমার বউয়ের বয়স ছিল তখন, মানে আমার প্রেমিকার বয়স ছিল তখন 14 বছর। তো নিয়ে নিয়ে যাওয়ার পরে আমার ওই খালু আবার ওই আমার মানে ইয়ার বাবা, ও আবার সিএনজি চালায়, পোস্তখোলা ব্রিজের নেতার কাছে আমার নিয়ে জব্দ করে, উপরে বাসায় না নিয়ে ওখানে আমরা যাই, ঘেরাও করে ফেলে। আমরা বাস থেকে নামি, ফোন দেয়, তখন বলি যে আমরা পোস্তখোলা এসে পড়ছি, তখন ঘেরাও করে ফেলে, আমার টান দিয়ে নিয়ে যাই টোল ঘরের ভিতরে ঢুকানোর পরে আমার শ্বশুর
মানে শ্বশুর বলতে খালু আর কি। হুম। উনি আমার ঢুকানোর পরে ওই নেতারে দিয়ে আমার মারে। আচ্ছা। মারার পর ওই নেতা বলছে যে, মেয়েটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কি ইচ্ছা করে গেছো না ও তোমার জোর করে নিয়ে গেছে? কয়, ওরে যদি আমি না পাই এই ব্রিজ থেকে আমি লাফ দিয়ে মারা যাবো। এটা আপনার মেয়েটা মানে মেয়ে আমার প্রেমিকা বলতেছে, হবু বউ, হ্যাঁ। প্রেমিকা বলতেছে। তখন ওই নেতাই বলছে যে আপনার মেয়ে তো রাজি, মিয়া নিয়ে যা বিয়ে দিয়ে দেন। হুম। তখন বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে রুম আটকায় আমার ওই প্রেমিকারে খুব মারে, নার্গিসকে খুব মারে। হুম। মানে এমন মার মারে যা ও অতটা স্বাস্থ্যবান ছিল না, হালকা পাতলা মেয়ে ছিল। মানে ওর অনেক অনেক জায়গায় স্পট করে দিছে মারতে মারতে ওর বাবা। পরে আমারও মানে মাইরা ওখান থেকে সরায় দেয়। হুম। তো সরায় দেয় যখন, তখন আমি দিশা পাচ্ছিলাম না যে আমি কোথায় যাব। তখন আমি ভাত খাওয়া না সব ছাড়লাম, ছেড়ে দিয়ে মসজিদে ঘুমাইতাম, মসজিদের বারান্দায় ঘুমাইতাম। আচ্ছা। বারান্দায় ঘুমাইতাম আর খালি টেনশন করতাম। রাতটা কোনো রকম কাইটে গেলেই হইলো। আর সারাদিন আমার ভাবনা ছিল না ভাত না পানি না কিছু। আর 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমি কেন ওকে এখানে এনে দিলাম, তুমি ওকে আমার জীবনে ফিরাই দাও। আচ্ছা। ওর বাবার সাথে মা বাবার সাথে যুদ্ধ করতেছে আর আমি আল্লাহর নাম সবসময় নিতেছি যে আল্লাহ আমার জীবনের আমি আর কিচ্ছু চাই না। কিভাবে তুমি ওরা আমার কাছে আইনা দিবা আমি জানি না, তুমি সব পারো। হুম। তাহাজ্জুদের নামাজ পড়তাম। এখন ওর সাথে আমার কন্টাক্ট বন্ধ, বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরে চোখে চোখে রাখতেছে, বাড়ি থেকে বাড়িতে দেয় না। তখন পার্শ্ববর্তী এক খালা ওই বাড়িতে যাওয়া আশা করত। আমি একদিন এই খালার বাসায় যাই, যে তার হাত পা জড়ায় ধরি। খালা কিভাবে পারবেন আমি জানি না, ও যেন আজকে থেকে প্রতিদিন সকালবেলা হোক মানে যে কোনো রাত্রে যে কোনো টাইমে 12টার পর থেকে আমি ওখানে দাঁড়ায় থাকবো। প্রত্যেকটা দিন ও যতদিন যাবে না আমি অতদিন ওখানে দাঁড়ায় থাকবো। আমার কাছে ছিল 600 টাকা, আর কোনো টাকা পয়সা আমার কাছে ছিল না। আর TCL মোবাইল একটা ফোল্ডিং সেট আমার কাছে ছিল। তো মোবাইলটা আমি হাতছাড়া করতাম না। আর 2 টাকা মানে সকাল বিকেল 2 বেলা 2টা রুটি খাইতাম, 6 টাকা করে বা 5 টাকা করে যে বন রুটি, এই রুটি একটা করে খাইতাম, আর কিছু খাইতাম না। সারাদিন ঘুরতাম ঘাটতাম পাগলের মতো, গোসল না খাওয়া না, সারাদিন ঘুরতাম। সন্ধ্যাবেলা হইলে মানে মানে নামাজ টামাজ শেষ করে ঠিক 11টা বাজতো, আমি ওই জায়গায় যা দাঁড়াইতাম রাস্তায়। আর রাস্তাও তখন এখনো কোনো নির্মাণ হয়নি, ওটা রাস্তা এখনো নির্মাণযোগ্য না, খাল খোলা অবস্থায় আছে। তো ওই ইয়ার পিঠ আছে, পিঠের উপরে বসে বসে অপেক্ষা করতাম গেট খুললে যেন সে আমাদের দেখতে পায়। এবার গেট খুললে অন্য কেউ যদি দেখে কোথায় যাব আমি। এভাবে প্রথম রাত যা বসলাম, সারা রাত জায়গা থাকলাম, আসলো না। ফজরের আজানের সময় নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আবার আসলাম, 7টা পর্যন্ত শীত থাকে। এভাবে 13টা দিন পরে 14 দিনের মাথায় শুধু আল্লাহর কাছে কাঁদতাম, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ ওরে মিলাই দাও। মানে আপনাকে কি বলবো, আমি ওরে ছাড়া নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। একটা নিঃশ্বাস যে নেবো আমি, যে ওরে ছাড়া একটা নিঃশ্বাস নেবো আমি তা পারতেছি না। আমি যে আমার যে একটা মানুষ গোসলের প্রয়োজন, খাবার প্রয়োজন, সব ভুলে গেছি। এবং দেশে যে মা কি করতেছে, ফোনটা দিব আমি তাও ফোনেও টাকা ভরি না, আমার মানে ব্রেন কাজ করে না। 14 দিনের মাথায় ঠিক ভোর 5:30টার সময় ও সুযোগ পায় বাইরে আসছে। যে রাস্তাটা সহজ সেটা দিয়ে না যা উল্টা পথ ধরলাম, কারণ ও তো বাথরুম বা পেশাবের কথা উঠছে। এতটুকু সময়ের ভিতরে আমাদের মানে চোখের আড়াল হইতে হবে। আমরা বসে সারা রাত হবে জাগে জেগে, প্রত্যেকটা দিন জেগে থাকতাম। মানে ওরে বাবা, এমনও রাত গেছে কুত্তা শিয়াল আমাদের দৌড়ানি দিছে। আর আপনি হাউজিং এর ভিতরে, ওটা তো বসুন্ধরা একটা প্লট, বসুন্ধরা মালিকের, আপনি গেলে বুঝতে পারবেন এখনো সন আছে ওই এলাকায়। কিছু কিছু বাউন্ডারি করে রাখছে কিন্তু ভিতরে সন। তারপরে এইভাবে থাকার পর আসলো উনি, বের হলো। ও বের হয়ে মানে শীতের রাত, তো শীতের দিন আমরা উল্টা পথ ধরলাম। 10 হাত গেলে তো আর কেউ কাউকে দেখা যায় না, এমন শীত পড়ছে। ওকে আপনার জন্যই বের হয়েছে? আমার জন্য বের হয়েছে। ও আমি যেমন যে অবস্থায়, ওর বাড়িতে এরকম অবস্থা। আমি খবর রাখতাম, প্রত্যেক দিনের খবর দিন রাখতাম।
আচ্ছা, ওই যে খালা ছিল, মানে ও ওখানে এভাবে জীবনযাপন কাটাইতো, বের হওয়ার জন্য ট্রাই করতেছে। প্রত্যেকটা মুহূর্তে মানে যে গেটে তালা লাগাইতো না সেই গেটে তালা লাগায়, যে গেট সারা রাত খোলা থাকতো ওই গেটে তালা পড়ে গেছে। আর গেট হলো 3টা, রুমের থেকে বাইরেতে মেইন গেট 3টা, বারান্দা একটা গেট পড়ে, তার সামনে আরেকটা গেট, মেইন গেট একটা, এই 3টা গেটে তালা পড়ে। ওর মা ওর জন্য এখন কাজেও যায় না। আমার শাশুড়ি হচ্ছে বিয়ার কমিটি সেন্টারের খানসামার কাজ করে, ও সে কাজেও যায় না, কাজও তার বন্ধ করে দিছে। যখন আসলো, আল্লাহ আমার হয়তো কথা শুনছে, আল্লাহ পাক শোনার পর 14 দিন পর বাইরে আসলো। আমরা এইভাবে উল্টা পথ ধরে এক সিএনজি ধরে আমরা আবার ওই লালবাগের পথে যাই। মানে যেদিকে আমি মনে করি লালবাগে আমাদের এত মানুষ আছে যা পুরো লালবাগে শুধু রংপুরিয়া বা কুড়িগ্রামের লোকের অভাব নাই। মানে ওই আমার ঢাকার ভিতরে মনে হয় যে ওই এলাকায় গেলে আমি দেশের বাড়িতে আসলাম। তো আমার সাহস যে আমি ওখানে গেলে আমি একটা সেফ থাকতে পারবো। তো আমি ওখান দিয়ে নিয়ে সকালবেলা যাওয়ার পরে ওই সিএনজি ওয়ালার কাছে ফোনটা আমি বিক্রি করে দিই, দিয়ে সব মিলা আমার দেশের বাড়ির জন্য টিকিট কাটি, দেশে যাব। নিয়ে যা মামার বাড়িতে রাখলাম, আমার মামির কাছে। আমার মামি আমার সাথে খুব ফ্রি, সে মামির কাছে রাখলাম। রাখার পর আমার মারে বললাম যে মা ওই মেয়েটা নিয়ে আসছি। তো আমার মা স্বাভাবিকভাবে রাগ হয়েছে যে এইভাবে কেন আনলি, বা রাগ হওয়ারই কথা। তো আর আমার মাথার উপরে শাসন করার মতো অন্য কেউ ছিল না। আমার বড় ভাই আলাদা খায়, শুধু জাস্ট মাই আর মামা ছিল একজন। তো মামানি সেভ করে রাখে, মারে খবর দেয়, মা আসে। পরে আমরা সবাই মিলে ওখানে একটা অনুষ্ঠান করে বাড়িতে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে ভালোই চলছিলাম, একটা বাচ্চা জন্ম নেয়। অনুষ্ঠান করে বিয়ে হয় মানে কি ওর ফ্যামিলির কেউ ছিল না? না, ওর ফ্যামিলির কেউ ছিল না, শুধু আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলির লোকজন ছিল। তো তখন আমরা বাড়িতে বিয়ে শাদী শেষ করে আমি ঢাকায় শুধু ওর মা কন্ট্যাক্ট করে। ওর মার সাথে কিছুদিন পর পর কন্ট্যাক্ট হয়, আমার ওয়াইফের সাথে, নার্গিসের সাথে কন্ট্যাক্ট হওয়ার পর যেমন আমরা খুব দ্রুত সন্তানাদি নিয়ে নেই। ও ঢাকায় আসতে চাইলে সন্তানাদি নিয়ে নেই, একবার সন্তান সহ ঢাকায় আসে পর আমার শ্বশুরও মাইনে নেয়, সন্তান দিয়ে মানে নাতিন পায়, খুশি হয়, মাইনে নেওয়ার পর এভাবে চলতেছে, যাচ্ছি। মানে আমার তখন এই শালিকা চাকরি করে গার্মেন্টসে, পড়ালেখা ছেড়ে দিয়ে। বউরা কয় বোন ছিল? 3 বোন। আচ্ছা, ইনি ছোট? আমার সবার ছোট? আমার বউ হচ্ছে সবার বড়। না, শালিকা কি সবার ছোট? না, আমার বউয়ের ছোট, মেজো। জি। তারপর ও গার্মেন্টসে চাকরি করতো। তো আমি আমার ওয়াইফকে বাসায় রাখতাম, প্লাস আমি জুরাইন পোস্তকলে চাকরি করতাম, ওই রাজের কাজ করতাম। আর ও গার্মেন্টস করতো। তো ও গার্মেন্টসে যায়, এক সুপারভাইজারের সাথে ওর সম্পর্ক হয়ে যায়। আমার শালিকার সম্পর্ক হয়ে যাওয়ার পর আমরা সবাই জানি যে ছেলেটাও ভদ্র এবং ভালো। কয়েকদিন আমার ঘরে এসে খায়াটা গেছে, ভালো ছেলে। আমরাও চাচ্ছিলাম যে ওরে দিয়ে বিয়ে দেবো, কিন্তু আমার শ্বশুর জানতো না, আমার শাশুড়ি সবাই জানতো যে ছেলেটা ভালো। তো হঠাৎ করে একদিন আমার শাশুড়ির ভিসা হয়, আমার শাশুড়ি বিদেশ যাবে, 12-14 দিন বাকি হাতে। তো এর মধ্যে আমার ওয়াইফ কিন্তু দেশে আসে, আমরা রুম ছেড়ে দেই, আমার ওয়াইফও দেশে চলে আসার পর আমার ওয়াইফ আসার পর আমি ওই আমার শাশুড়ির ঘরেই থাকি। শালি আমার শালাটা, আবার আরো ছোট শালিটা, আমি আমার শাশুড়ি এক ঘরেই থাকতাম। তো আমি বারান্দায় ঘুমাইতাম, তারা ঘরে ঘুমাইতো। বা দেখা গেল যে বারান্দা অনেক সময় বারান্দার লোকজন থাকলে আমি ভিতরে ঘুমাইতাম, তারা উপরে ঘুমাইতাম, আমি নিচে ঘুমাইতাম। ওরা খাটে ঘুমাইতো, আমি ফ্লোরে ঘুমাইতাম। তো এভাবে চলতেছি। হঠাৎ করে একদিন আমার শালিকাকে দেখার জন্য ওই মানে রাস্তা দিয়ে যাচ্ছিল এলাকার একটা ছেলে, বাড়িওয়ালার ছেলে, ও সন্স করে। এটা কি আপনার চোখে পড়েছে নাকি আপনি শুনেছেন? কোনটা? এই যে হঠাৎ করে একদিন যে ঘটনাটা এখন বলতেছেন আপনি, বাড়িওয়ালার ছেলে সাউন্ড করে বা কিছু একটা, যেটা এটা আমি দেখছি বলতে আমি তো উপস্থিত সেখানে, আপনার চোখের সামনে। পরে আমার শালিকাকে ওরকম টিস করে। তো আমি তখন আপনার স্ত্রী হচ্ছে গ্রামের বাড়িতে, আমার দেশের বাড়িতে। জি, আমার। আর আপনি, আপনার শালি আর কে থাকেন সবাই একসাথে? আমার শাশুড়ি, সবাই মিলে একসঙ্গে থাকেন? জি, আমার ছোট শালি, দুজন ছোট শালি আর শালাটা হচ্ছে ছোট, একসাথে এক ঘরে থাকতাম। আচ্ছা। তো আমার শ্বশুর থাকতো ছোট শাশুড়ির ঘরে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আমার শাশুড়িকে খালা বলে ডাকতাম, আজ অব্দি আমি তাকে শাশুড়ি বলে বা মা বলে ডাকিনি। তারপর আমি যখন দেখলাম যে এরকম, আমি সেদিন কাজে যাইনি, আমার চোখে ধরা পড়লো যে এরকম একটা দৃশ্য হচ্ছে।
পরে আমি আমার শাশুড়ির সাথে কথাটা শেয়ার করি। শেয়ার করার পর আমার শাশুড়ি ওরে মানে সবাই মিলে চাপ দিয়ে ধরি, তো বলে যে আমি ওকে ভালোবাসি। মানে শালিকা বলে ভালোবাসি, যে আমি ওকে ভালোবাসি, একই গার্মেন্টসে কাজ করি। তো তখন আমরা আবার ছেলেটাকে ডাক দিয়ে নিয়ে আসি, গোপন ভাবে ডাক দিয়ে নিয়ে এসে, ছেলেটার নাম হচ্ছে সুজন, তো যশোর হচ্ছে তার বাড়ি। তো তার সাথে কথাবার্তা বলি, ছেলেটা ভদ্রই, তার মানে বুঝলাম আর কি যতটুকু কথাবার্তা বলা দরকার সে অবস্থায় আছে। অলরেডি আমার শাশুড়ি ওই বিদেশ যাওয়ার জন্য ক্লাস মানে ভাষা শেখার জন্য ক্লাস করে এর মধ্যে ডেট হয়ে গেছে যে কি মাসের আমার মনে আসতেছে না, ওই মাসের 14 তারিখ উনি চলে যাবে। এর মধ্যে 6 তারিখ দিবাগত রাত্রি, হ্যাঁ, আমার শ্বশুর একটা ছেলে নিয়ে আসলো আমাদের মানে আমার শাশুড়ির ঘরে নিয়ে আসলো। আইসা ওই মানে ওরা যে আয়োজন করছে এগুলো আমি জানি না কি, আমার শ্বশুরের আমার সাথে একটু মানে মন কষাকষি, ওই যেটা কথা না বললে নয় আর যেটা বললে মানে প্রয়োজন বেশি ওটা বলাই লাগে, ওই সব কথাবার্তা হয়। তাছাড়া যে আসলো গেল বা অমুক তমুক একটা মানুষের খোলা মনের আবেগ, এই ধরনের ওনার সাথে আমার কোনো কথা হয় না। আর আমার শাশুড়ির সাথে আমি এমন ফ্রি, তার সাথে আমি একসাথে লুডো খেলি রাত জেগে যেদিন আমার কাজ থাকে না, সকাল মানে কালকে কাজে যাবো না, আজকে সারা রাত দুজনে লুডো খেলি। তো উনি নিয়ে আসে একটা ছেলে, ওই মহল্লারই স্থানীয় বাড়িওয়ালার ছেলে, একতলা বাড়ির মালিক। তো ওই ছেলেটা দেখাইতে নিয়ে আসে আমার শালিকাকে। আমার শালিকাকে দেখানোর পরে ওর পছন্দ হয়। পরের দিন আমি সকালবেলা কাজে চলে আসি। এ কথাটা আমার বলে না যে আমরাও দেখতে যাব বা দেখতে লোক আসবে, তুমি বড় জামাই তুমি ঘরে থাকো, আজকে কাজে যাওয়ার প্রয়োজন নাই, এ ধরনের কোনো কথাবার্তা উনি আমার সাথে শেয়ার করে না। আমিও বেশি একটা আর কি, আমার শাশুড়ি কিন্তু আমার সব বলে, আর আমিও তার সাথে ব্যক্তিগতভাবে কোনো শেয়ার করার চেষ্টাও করি না। উনি ওনার মতো চলে, আমি আমার মতো চলি। যে সময় দেখি ঘরে আসে আমি বাইরে যাই, উনি যে সময় ঘরে আসে সারাদিন পরে একবার যখন ঘরে আসে আমি ঘর থেকে বাইরে যাই যদি ঘরে থাকি, আর যদি বাইরে থেকে দেখি তার জুতা আছে আমি ভিতরে প্রবেশ করি না। আচ্ছা, এরকম একটা পরিস্থিতি। তো ওনার সাথে আমার রিলেশন খুব কম। হঠাৎ করে আমি সকালে কাজে যাব, তা আমার শাশুড়ি বলতেছে যে আজকে কাজে যাইও না, আজকে কাজে যাইস না, আমার সাথে তুই করে কথা বলতো, মানে সন্তানের মতো দেখতো আর কি, ভাগ্নের মতো। তো আজকে কাজে যাইস না, আমরা জেসমিনের বর দেখার জন্য যাব। তাই বললাম যে না, আপনারাই যান, খামাখা এত মানুষ যা লাভ নেই। আপনার শালিকা? জি। আমার শ্বশুর তো আমাকে বলেনি, আমার শাশুড়ি আর কি ওই কথাটা দায়িত্বশীল মনে করে আমাকে বলছিল আর কি। তারপরে যেমন করে হোক ওই দিনেই ওরা দেখে আসার পরে বিজানি কাপড় যা আছে সবকিছু নিয়ে আসে। ওই রাতে আমার সন্ধ্যার সময় বলতেছে জেসমিনকে গার্মেন্টস থেকে নিয়ে আসো। আমি কোনো কিছু জিজ্ঞেস না করে গার্মেন্টস থেকে যাও ওই আমার শালিকাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে গায়ে হলুদ টলুদ দেওয়া হইতেছে। হ্যাঁ, ও তো মানবে না, ও বিয়ে করবে না, ওখান থেকে চলে যাবে। হ্যাঁ, মানে ওই ছেলে ছাড়া অন্য ছেলের সাথে তার বিয়ে, ও সম্পর্ক যে সুজনের সাথে তার সাথে বিয়ে হচ্ছে, তার সাথে বিয়ে হচ্ছে না। যে ছেলেটা দেখে গেল আমার শ্বশুর নিয়ে আসছে, তার সাথে বিয়ে ঠিক করছে। কিন্তু এটা আমার শালি মানতেছে না। আমার শালি মানে আগে যদি বলতাম সে তো উদাও হয়ে যেত, আগে বলিনি, বাসায় নিয়ে বলছি। আচ্ছা, পরে আমার শালি মানতেছে না, চলে যাবে। আমি এবং আমার মানে শাশুড়ি দুজন মিলে যে অনুরোধ করলাম যে আমার ওয়াইফ এভাবে আমি নিয়ে গেছি, এখনো দেখ তোর বাপ আমার সাথে কথাবার্তা ঠিক মতো বলে না, আর তুইও যদি এরকম করিস সম্পূর্ণ দোষ ঘাটটা কিন্তু বড়টার কাঁধে চলে আসবে। প্লিজ বোন, তুই বাপের কথা রাজি হয়ে যা। ও মানবে না। যাই হোক, ওর পাহারা দিয়ে রাখতেছি। আমার শ্বশুরকে এগুলো আমরা বুঝাইতে দিচ্ছি না, উনি বুঝতেছেন না, আমরা এগুলো আড়ালেই এগুলো মানে সারতেছি। বিয়ের অনুষ্ঠান করলাম তৎক্ষণিকের ভিতরে। বিয়ের একটা আয়োজন করার পরে এক মসজিদ, আমরা বাড়ির সাথে মসজিদের বারান্দা, সুন্দর একটা বারান্দা, ওখানে বিয়ে হবে। কাজী গুজি সব বসলো, আমি আসলাম, আমারও ডাক দিল, আইসে বিয়ে শাদী দিয়ে দিলাম বিয়ে। মেয়েও কবুল, জি, মেয়েও কবুল বলে নিল। তো মেয়ের ওই যে ছেলেটার সাথে সম্পর্ক করতো, এই ছেলেটা কিন্তু ঢাকায় উপস্থিত নেই, ওই ছেলেটা দেশের বাড়িতে গেছে। তো ওই ছেলেটার সাথে ও ফোনে কন্ট্যাক্ট করছে। ওই ছেলে বলছে যে আমি আসতে কয়েকদিন দেরি হবে। তো বিয়ে হয়ে যাওয়ার পর যখন আমার শালিকা শ্বশুর বাড়ির দিকে রওনা করছে, বাড়ি পর্যন্ত মনে পৌঁছায়নি।
আচ্ছা, যেভাবে হোক ওই ওখান থেকে সরে গেছে। হয়তোবা বাড়িতেও মানে বাড়িতেও যাওয়া যদি পাড়া দিয়ে হাতে সল দিয়ে যাইতে পারে, মানে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে কিনা আমার মানে ধারণা নেই আর কি, কারণ আমি বিয়ের সাথে যাইনি, আমার ধারণাও নেই। আচ্ছা, তো হঠাৎ করে ফোন আসলো, জেসমিন নাই। আমার শাশুড়ির কাছে ফোনটা আসলো যে জেসমিন নাই, জেসমিন নাই, জেসমিন কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি, মানিজ্যতের প্রশ্ন, সবাই মিলে খুঁজতেছি। জেসমিন ও যে গার্মেন্টস করে, সে গার্মেন্টস এর বান্ধবীর বাসায় যায়, ওর চলে গেছে ওই হলুদ দেওয়া অবস্থায়, মানে শাড়ি শুড়ি পরা অবস্থায় চলে গেছে। আচ্ছা, কোথায় গেছে? ওর বান্ধবীর বাসায়। আচ্ছা আচ্ছা, বান্ধবীর বাসায় যখন গেছে, তো আমরা তো আর ওকে খুঁজে পাবো না, কারণ আমরা তো চিনি না। আর আমাদের নেটওয়ার্কের ভিতরে যেগুলো আত্মীয় স্বজন আছে, সবার বাসায় আমরা ফোন করতেছি, নিজে যাচ্ছি, খোঁজ খবর নিচ্ছি, জেসমিন নেই। তুলফার উঠে গেল, নাই। আমার শ্বশুর আমার টার্গেট করে বসলো যে আমি ওকে নিয়ে আলাদা করে ওই ছেলেটার হাতে তুলে দেব। এটা আমার শ্বশুরের। আল্লাহ এক, আল্লাহ একজন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলমানের সন্তান। তখনও আমার পরিকল্পনা ছিল আমার শ্বশুর খুশি হোক, ও ধরনের কোনো মন মানসিকতা ছিল না যে আমার শালিকাকে আমি স্থান দেব ওই ছেলেটার জন্য। পরের দিন আমারে নিয়ে আমি খোঁজাখোঁজের পরের দিন আমি কাজে যাই, মেয়ে তো নাই উধাও, আমি কাজে যাই, কাজ শেষ করে বাসায় আসতে থাকি, মানে সন্ধ্যার দিকে। আমার শ্বশুর আমার রাস্তায় পথে আটকায়, আমার হাতে টিফিন বাটি মোবাইল সব থাবা দিয়ে কাড়িয়ে নেয়, নিয়ে আমার ধাক্কা দিয়ে সিএনজির ভিতরে ঢুকা দেয়, মানে গাড়ির ভিতর, ওই গ্যারেজের ভিতরে ঢুকায় আমার উপরে একটা মানসিক অত্যাচার শুরু করে দেয় যে বল জেসমিন কোথায়। সে আমাকে গ্যারেজের একটা লাঠি দিয়ে শাসাইতেছে, ওই গ্যারেজের মালিককে দিয়ে প্লাস আনাচ্ছে, আমার পেটের চামড়া টান দিয়ে আমাকে মানে জব্দ করতেছে, হাতে চারি উঠাবে। আমি কি চোর? আমি অবাক, আমার শ্বশুর কি আমার সাথে এরকম ব্যবহার করতেছে? তার মেয়ে এখনো আমার ঘরে এবং আমার দেশের বাড়িতে। পরে রাস্তার সাথে তো আমরা যে বাসায় ভাড়া থাকি, ওই একজন ভাড়াটে দেখছে যে আমাকে এইভাবে মানে ধস্তাধস্তি আমার সাথে চলতেছে, দৌড় দিয়ে আমার শাশুড়ির কাছে খবর দিছে। আমার শাশুড়ি দৌড় দিয়ে এসে পড়ছে যে কি ব্যাপার, এখানে কি হচ্ছে, ওর বাবুকে কেন আটকাইছেন, ওর অপরাধ কি? মেয়ে ভালো না, মেয়ে চলে গেছে। ওনার মায়ে বলতেছে কথা, মেয়ে তো ভালো না, মেয়ে চলে গেছে, মেয়ে তো আরেকজনের সাথে সম্পর্ক করে তার সাথে চলে গেছে, ও কি জানে? শাসন করতে হলে মেয়েকে করবো। যাক, আমাকে ওখান থেকে নিয়ে আসে, আমার মন খুব খারাপ। আমি ফোন করে আমার দেশে মানে আমার ওয়াইফকে সবকিছু ঘটনা খুলে বলি। এখন কয় আমি দেশে থেকে কি করব, জাস্ট আমি আমার মার সাথে ফোনে কথা বলতে পারি। যাক, যখন এগুলা মানে আমার মাথা শুধু একটাই টেনশন, কি রে আমি এগুলো বিষয় জানলাম না, শুনলাম না, অথচ আমার ঘরে দোষ এসে পড়লো। পরে আমার শাশুড়ি বলতেছে যে এক কাম কর, আমি যে কদিন এখানে আসি, দেশে আসি যে কদিন, একদিন তুই থাক, আর আমি দেশে মানে বাইরে যখন যাব তখন তুই এখান থেকে সরে অন্য কোথাও মেসে থেকে কাজ করিস। আমি বলছি ঠিক আছে। মানে আমি আমার শাশুড়কে খাওয়ার বিল দিতাম না কখনো, আমি সেভ পাই এই জায়গাটায়। ওই টাকাটা নিয়ে আমি যে টাকাটা আমার খাওয়ানোর বিল দেবো, দেখা গেলো 10 দিন পরে আমি একটা মাছ নিয়ে আসতাম, রাস্তায় ফল পাইলাম 2 কেজি নিয়ে নিলাম, কিন্তু নির্ধারিত যে একটা খাওয়ার বেতন মানুষকে দিতে হয়, এটা আমার শাশুড়িকে আমি দিতাম না। তো না দেওয়ার কারণে আমি এই টাকাটা জমা বাড়ির পাড়ায় একটা কিছু করতাম। তো 4th দিন, মেয়ে হারায় যাওয়ার 4th দিন আমার কাছে একটা হঠাৎ করে, আমি কাজ করতেছি, হঠাৎ করে একটা ফোন আসে, ভাইয়া আপনি কোথায়? যে আমি কাজ করতেছি। কিরে তুই কোথায়? কয় আমি আছি যেখানে আছি। তুই যেখানে আছিস মানে তুই জানিস এদিকে কি হয়ে গেছে? ভাইয়া কি হয়েছে? এই ঘটনা। কয় ভাই আমি এত কিছু জানতে চাই না, আমার বিষ দিলে আমি বিষ খাবো, তবু ওই ছেলে ছাড়া আমি বিয়ে কাউকে করতে পারবো না। তো বিয়ে করতে পারবো না, তাই বিয়ে তো হয়ে গেছে, তো করলি কেমনে? আমি সংসার করবো না। এটা কি ছেলের হাতের মাওয়া? আচ্ছা করবো না। তা এখন তুই কোথায়? আমার উদ্দেশ্য হলো একটা যুবতী মেয়ে, তার গায়ে হলুদ লাগানো, সে উধাও, তাহলে তাকে আগে তো তার কোথায় আছে তাকে খুঁজতে হবে। ওরে ফোন দিয়ে বুঝাইলাম যে তুমি কোথায় আছো, আসো বলো আমাকে, আমি তোমাকে যথেষ্ট মানে সহযোগিতা করব, তুমি আগে আমার সাথে দেখা করো। কসম দিল যে আপনি আমার বাবাকে কাউকে বলবেন না। ঠিক আছে বলবো না, তুই দেখা কর আমার সাথে, এ কথা আমি তাকে প্রতিশ্রুতি দিলাম। তো সে আমাকে ঠিকানা দেয়, সেই ঠিকানা আমি চলে যাই, যা দেখি যে পিছনে মানে রাত বেজে গেছে তখন 10টা।
অনেক ছেলে তার পিছনে আড্ডা মানে ঘোরাঘুরি করতেছে। যাই হোক, আমার একটা বন্ধু মানে কলিগ আছে, সে পুলিশে চাকরি করে, তার সহযোগিতা নিয়ে আমি ওখান থেকে ওকে নিয়ে সোজা লালবাগে সিএনজি নিয়ে টান দিয়ে সিএনজি নিয়ে লালবাগে যাই, আমার খালার বাসায় নিয়ে যাও, ওরে ওখানে রাখার পরে আমি আবার পোস্তকলা চলে আসি, ওই রাতেই ব্যাক করে চলে আসি যে আজকে আর শোনানোর সময় নেই, কালকে শুনুন কি ঘটনা। ওরা আপাতত সেভ করে আসলাম। আইসা আমার শাশুড়ি চিন্তা, ভাত খানা আমিও খাই না, মানে আমি খাই না, তো এখন আমার একটু মনে ভাল লাগতেছে যে টেনশন মুক্ত হইলাম। আর এদিক দিয়ে খোঁজাখুঁজিও মনে করেন দিন গেলে তো একটু কমিয়া যায়, 2-4 দিন গরম থাকে একটু কমে যায় না, তারপর যোগাযোগ তো আছেই, খবর টবর নিতেছি। এর মধ্যে আমার শাশুড়িরও প্রায় দিন ঘনাই আইছে বাইরে যাওয়ার জন্য, সৌদি আরব যাবে। তো 10 তারিখ দিবাগত রাত্রি আমার শাশুড়ি একটা কাজের জন্য বাজারে গেছে, বাজার সদাই আর যাই হোক একটা কাজের জন্য বাজারে গেছে। এর মধ্যে আমার শ্বশুর কিন্তু ঘরে আইছে, আমি ঘরে বসা। আইসা বলতেছে যে আমার মেয়ে কোথায় আছে, আমার মেয়েকে বাইর করবা, না হলে তোমাকে আমি আবার অপমান করব। আমি কোনো কথা সেদিন আর কোনো জব দেইনি, কোনো কথাও সেদিন আমি বলিনি। পরের দিন সকালবেলা আমি মেয়ের কাছে গেলাম, বলো তুমি কি চাও। মেয়েরা কোথায় ছিল তখন? লালবাগ। আমি ওই যে বলে আসলাম খালার বাসায় রেখে আসছেন। তো মেয়ে বললো যে আমি ওই ছেলেকে চাই। তো পরে আমি ওই ছেলের সাথে ফোনে কন্ট্যাক্ট করি যে তুমি কোথায়। কয় ভাই আমি দেশের বাড়িতে এর সাথে কথা বলো। ওর সাথে কথা হইলো, 15 দিন সময় নিল ওই ছেলেটা 15টা দিন সময় চাইল। তো যাই হোক 15টা দিন আমি তার শর্টকাটে নিয়ে আসি লালবাগে, ওরে 15টা দিন আমি নিজের আওতায় রাখি। এর মধ্যে আমার শাশুড়ি যেদিন যায় সেদিন সন্ধ্যাবেলা আমারে ডাক দিয়া মাথায় হাত দিয়ে বলে, তোরে আমি ছেলের মতো জানি, ছেলের মতো ভাবি, বল আমার মেয়ে কোথায় আছে। আমার শাশুড়ি আমার এই প্রশ্নটা করে। তখন আমি বললাম যে খালা, আমার জেসমিন আমার খালার বাসায় আছে, এই অবস্থা, সুজনের কাছে, সুজন ছাড়া কিছু চায় না। আমার শাশুড়ির সাথে আমি সবকিছু শেয়ার করি। তো বললো যে ওর দায় দায়িত্ব যা আছে সম্পূর্ণ তোর হাতে দিয়ে গেলাম, ওরা কোথায় দিবি, কোথায় কি করবি আমি এগুলো জানি না, আমি চলে গেলাম। আমার শাশুড়ি চলে গেলেন। পরের দিন সকালবেলা আমার সাথে শুরু হয়ে গেল টর্চার। আমি আর ওখানে থাকতে পারলাম না, চলে আসলাম রাজাবাড়ি, কাজের সাইডে থাকি। এর এখানে 15 দিন 1 মাস পার হয়ে যায়, ছেলে আসে না। হঠাৎ একদিন মানে ফোন বন্ধ করে হবে, ফোনে কন্টাক্ট হচ্ছে না। ও দেশে যায় করছে বিয়া, ওই ছেলেটা, আমরা কেউ জানতাম না। মানে যে ছেলে খুব পছন্দ করতো ওই ছেলেটা দেশে যায় করছে বিয়া। 1 মাস পরে ফোন দিয়া কয় ভাই আমি বিয়ে করছি, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আচ্ছা কি বিয়ে ভাই, স্যার আপনি বলেন। আমি এই 1 মাস পরে, এর মধ্যে একটা কথা ভুলে গেছি, আমার ওয়াইফকেও আমি বলছি যে ও আমার খালার বাসায় আছে। কয় দেখেন যদি আপনি পারেন তো ওর সাথে দিয়ে দেন, কারণ আমাদের আগে থেকে পছন্দ ওই সুজন, সবারই। আমার ওয়াইফেরও পছন্দ ছিল সুজনকে। তো বললে যদি আপনি পারেন দিয়ে দেন। আমার ওয়াইফের সম্মতি এখানে ছিল। তো থাকার পরে ও যখন এই কথা বললো, তখন আমি আবার আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম বিষয়টা। আচ্ছা স্যার আপনি বলেন, 1 মাস পরে কোনো ওয়াইফকে কি কোনো বর মাইনা নিবে? শ্বশুর বাড়ির লোকজন কি মাইনা নিবে? আমি যদি এখন ওরে নিয়ে ওর শ্বশুর বাড়িতে ফিরাই দেই, মাইনা নিবে? মাইনা নেওয়ার মতো না। আর ওই 1 মাস পরে ওরে কি ওর বাপের কাছে দিলে তো ডাইরেক্ট মানে মেরেই ফেলবে। আর আপন মা নাই যে তার কাছে এনে চাপাই দেবো, একবেলা মারলে আরেকবেলা আদর করবে, এরকমও নাই। সৎ মা ঘরে। এখন আমার ওয়াইফকে ফোন দিতেছি যে ওকে আমি এখন কি করব। আমার ওয়াইফ বলছে আমি আর কিছু জানি না ওর বিষয়। আমার শ্বশুর আবার এর মধ্যে কিছুদিন কথা বলছে। তো আমার শ্বশুরকে মানে বউ তো জানে যে আমার কাছে, মানে এ যা বলছে, মানে আমার শ্বশুর যা বলছে আমার বউ খালি শুনে গেছে। তো 1 মাস পর আমি যার বাসা রাখছি তার ওখানে কিন্তু আমার টাকা দেওয়া লাগে। তো আমার বেতন হচ্ছে স্বল্পতা, বাড়িতেও দেই এখানেও দেই, আমার মানে আয় রোজগার কমে গেছে। এখন আমি টেনশনে পড়ে গেছি, ওরা কোথায় দেবো। তো আপনি আপনার শালীকে নিয়ে সরাসরি আপনার নিজের ওয়াইফের যেখানে ছিল ওখানে রাখলেন না কেন? 1 মিনিট আমি রাখলাম না এই কারণে, আমার ওয়াইফকে আমি প্রশ্ন করলাম যে আমি এখন একে কি করব। তখন ডাইরেক্টলি বলছে ওর বিষয় আজকের পর থেকে আমারে কোনো কথা আপনি বলবেন না। আমার ওয়াইফ আমাকে এই প্রশ্ন করছে না, কিন্তু আপনি এটা বললেও কিন্তু আপনার উচিত ছিল ভবিষ্যতের কথা চিন্তা করে, মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বোনের কাছে তাকে রাখা, যেভাবে হোক বুঝিয়ে শুনিয়ে। আচ্ছা আপনি সেটা না করে অন্য কারো বাসায় রেখেছেন, এবং সেটা আসলে আপনার জায়গা থেকে ভবিষ্যতে একটা রিস্ক হতে পারে, এটা আপনি চিন্তা করেন নাই ওই সময়টাতে নাকি? বস আমি এই জায়গাটার মধ্যে আমার ব্রেন্ডে যে কাজটা করছে আমি সেটাই বলতেছি। তখন আমার মানে ব্রেন্ডে যে কাজটা করছে, তখন আমি চিন্তা করলাম যে ওকে
ও হাতের কাজ জানে, ও গার্মেন্টসের অপারেটর, ওকে বসা রেখে আমার লাভ নেই। আর আমি আমার শাশুড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না, ওর আকামা হয়নি, সিম পাবে না, 3 মাস পর আকামায় হবে, তারপর সিম পাবে। তো আমার চিটাগাং রোডে আমার একটা ফ্রেন্ড মানে বন্ধু থাকে, ওকে বললাম যে তুই তো দোস্ত গার্মেন্টস করিস, ওকে একটু রাখ, ওর ওখানে রাইখে আসি। ওর বউ থুইয়ে ওই সকাল মানে সন্ধ্যা মানে রাত হলে আমার শালির দিকে ডিস্টার্ব করে। সকালবেলায় আমার কাছে ফোন দিছে, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। কি সমস্যা, কয় এই সমস্যা, নিয়ে আসে। আবার ওই নিয়ে এসে লালবাগ। পরে দুজনে যুক্তি করলাম যে এখন কি করা যায়। হয়তো আমার ব্রেন ত্রুটি ছিল ওই সময়। আমরা দুজনে বুঝে মাউতাল 0 পয়েন্টে যা একটা রুম নেই, স্বামী আর স্ত্রী পরিচয় দিয়ে একটা রুম নেই, নিয়ে ওকে গার্মেন্টসে লাগাই আর আমি রাজের কাজ করি। স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আপনি ওকে নিয়ে আলাদা করে রুম নিলাম, নাহলে তোর রুম কেউ দিচ্ছে না। রুম নেওয়ার পর দুজন ওর কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি। এদিক দিয়ে আমার শ্বশুর কিন্তু আমার বাড়ির সাথে কন্ট্যাক্ট করতেছে সমানেই, আমিও কথা বলতেছি, আমারতেও শোনে। তো আমি বুঝ দিয়ে রাখি, ও যে আমার সাথে আছে, আমি এটা আমার ওয়াইফ থেকে গোপন রাখছি। কিছুদিন যাওয়ার পর স্বামী আর স্ত্রীর একটা ভাবমর্যাদা আছে, সকালবেলার কিছু কাজকর্ম আছে, আমাদের থেকে কেউ দেখে না। 16টা রুম একটা বাড়িতে, আমরা চলি একদম ভিন্ন টাইপের। মানুষের একটা সন্দেহ জাগিয়ে গেছে যে ব্যাপারটা কি, এরা স্বামী স্ত্রী সকালবেলা গোসল করে না, স্বামী স্ত্রীর মানে কোনো ভাব ভিতরে দেখি না, একদিন কাইজাও লাগে না, একদিন ঝগড়াও লাগে না, কোনো কথাও বাজে না। একটা সন্দেহমূলক আমার ওয়াইফ কথার সাথে সাথে একটা বাসার এক মহিলার কাছে লিক করে দিছে যে ও আমার দুলা ভাই, আমি ওর বউ না। ওই মহিলা আবার এই কথাটা আস্তে আস্তে শেয়ার করে পুরো বাড়ি মানে অবস্থা খারাপ। ওই অবস্থা সব ফালায় তুই ওখান থেকে মানে সেই দিন ফিটিং হয়ে আসি, চলে আসলাম, চলে সাভারে চলে গেলাম। সাভারে যে আবার ওই একইভাবে রুম নিলাম। এর মধ্যেই আমার ওয়াইফ আমার সাথে ফোনে কিছু কথাবার্তা বলার পর আমি তার সাথে কিছু রাব ব্যবহার করি। এই রাব ব্যবহারগুলো সেও আমার সাথে করছে, প্লাস আমিও তার সাথে করছি। কিন্তু আমারটা হয়তো বেশি হয়েছে, তারটা কম হয়েছে। আমি রাগে কয়েক মাস টাকা দেওয়া বন্ধ করে দিছি বাড়িতে। বন্ধ করে দেওয়ার পর যেমন ও ব্যাক করে চলে আসবে ঢাকায়, ওর বাবা ফোন দিছে যে তোমার ওখানে থাকার দরকার নেই, ও জেসমিনকে বিয়ে করছে, তুমি চলে আসো। এর মধ্যে আমার শাশুড়ি কিন্তু আকামা হয়, আমি আমার শাশুড়ির সাথে কন্ট্যাক্ট করি। আমার শাশুড়ি বলছে যে যেমন যেখানে আসো ওখানে ওই অবস্থায় থাকো, আমি না যাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাই। চলতেছি। আমার ওয়াইফ চলে আসলো, কাউন্টারে আসার পর আটকায় বাড়িতে নিয়ে গেলাম, উনি থাকবে না, চলে আসবে ঢাকায়। সংক্ষেপ করি, উনি ঢাকায় চলে আসলো। আমি যে বাচ্চাটা নিয়ে নিলাম, ও ঢাকা চলে আসলো। আমার যে বাচ্চাটা তখন বয়স তার 5 বছর, মেয়েটা চলে আসার পর আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি অনেকবার, কিন্তু কোনো কাজ হয় না। সে আমাকে গালাগালি করে তার সৎ মার সামনে, বা বাবা যা শিখিয়ে দেয় সে ওই ব্যবহার। মালিন্য হচ্ছে, তাকে নিয়ে যোগাযোগ নাই, এরকম একটা অবস্থায় আছেন, আর আপনি তাকে বলছেন ছেলে দেখে সে বিয়ে করবে। সেই ছেলে যদি জানে এসব, সেই ছেলে কি বিয়ে করবে তাকে? জি, আমি বলতেছি ঘটনা। আপনি বলেন আমাকে অ্যান্সারটা, পরে ওই সব জায়গায় যান। এটা কেউ বিয়ে করবে না। তো তাহলে আপনি তাহলে কি মানে কোথায় যাচ্ছেন, কি বোঝাচ্ছেন আপনি? আমি আমার গার্মেন্টস থেকে আমি অনেক দূরে রুম নিছি। আপনি আমার গল্পের এই জায়গাটায় পয়েন্ট আউট করেন। প্রথম কথা হচ্ছে আপনি নিরপরাধ, আপনি সেটা বলতে আসছেন এখানে, আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো মানুষ তো ধোয়া তুলসীর পাতা না। আপনি নিরপরাধ হন আর যাই হন, আপনার নিজের একটা সংসার আছে না? জি, আপনার ওয়াইফের কাছে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে তো? জি, আপনার বাচ্চাও আছে। সেখানে আপনি ওয়াইফ বাচ্চার কথা চিন্তা করলেন না, আপনি আপনার শালীর কথা চিন্তা করে আপনার নিজের সংসারে 12টা বাজিয়ে দিলেন, এবং শালীর সাথে একদিন 2 দিন না, বছর খানেক ধরে আপনি একসঙ্গে আছেন। এবং সাথে আপনি আপনার শালীকে বলতেছেন একটা অন্য একটা ছেলেকে দিকে বিয়ে করার জন্য আমার নিজের আবার সংসার আছে। মানে এটা তো মানুষের ওভারলোডেড গাঁজা খাওয়ার পরেও তো মানুষের এই ধরনের চিন্তা আসার কথা না। সেখানে বছর খানিক ধরে আপনি মানে শালীর সঙ্গে ভাবে মানে এটা মানুষকে আপনি যাই বলবেন, মানুষ সেটাই কি বিশ্বাস করবে? একটু তো লজিক থাকতে হবে। অবশ্যই থাকতে হবে, কারণ আর ঘটনা হচ্ছে যে আমি এইরকম মানে আমার ব্রেন্ডে ওরকম মানে ওই সময় 1 বছর ধরে আপনার ব্রেন জাগে নাই। আমার ব্রেন মানে ওই সময় যে অবস্থায় ছিল আমি তো সবকিছু আপন বোন হলেও একটা কথা ছিল, এখানে লজিক থাকে যে আমার আপন বোনের জন্য আমি এটা করছি, মানুষ সেটা বিশ্বাস করবে।
এখানে শালিকা এবং শালি আর দুলাভাইয়ের সম্পর্ক, জি সেটা তো আলটিমেটলি আপনি যদি তাকে আপন বোনের মতো দেখেও থাকেন, মানুষ সেটা বিশ্বাস করবে না। সেখানে তো বিষয়টা এরকমই, এটা তো খুব স্বাভাবিক, তাই না? এটা হাস্যকর একটা বিষয় হয়ে গেল, খুবই হাস্যকর বিষয়। যাই হোক, আমরা এখানে নাম পরিচয় গোপন রেখে পুরো গল্পটাই উপস্থাপন করছি। দর্শক এবং শ্রোতা সবসময় মনে রাখবেন যে যিনি এখানে আসেন তার দিকে আঙ্গুল তোলা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এই গল্পগুলোর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জি বলেন, তারপর কি হলো? তো এভাবে থাকতে থাকতে ওকে আমি বলি যে তুমি একটা ভালো ছেলে দেখে, ও আমাকে বলে যে আমি অমুক ছেলেকে পছন্দ করছি, বা আমি বলছি যদি ভালো হয় তা তুমি চলে যাও। তো এইভাবে আমরা 1-2 বছর মানে 1 বছর থাকার পর হঠাৎ করে মানে সাভারে যে 1 বছর ছিলাম, আবার এখানে ছিলাম প্রায় আরো 6-7 মাসের মতো, সব মিলায় প্রায় 2 বছরের কাছাকাছি হবে আর কি। তো ও এক ছেলেকে পছন্দ করে গার্মেন্টসের, ওই ছেলেকে সবকিছু খুলে বলে যে ও আমার দুলা ভাই বা এক বাসায় থাকি। ওই লোক জানে না যে আমি একা থাকি ওকে নিয়ে, এই বিষয়টা সে জানতো না। তো তার সাথে ওর বিয়েটা ঠিক করে ফেলি, একটা ডেট করি, মানে সংক্ষেপে নিয়ে আসলাম, এর ভেতর বহুত কথা। একটা ডেট করি যে 9 তারিখ বেতন হবে, 10 তারিখে শুক্রবার পরে 10 তারিখে তোমার বিয়ে দেবো, এরকম একটা ডেট করি। ঠিক ওই মাসের 2 তারিখে আমার কাছে সন্ধ্যার সময় একটা ফোন আসে। ও এর মধ্যে আর একটা কথা আছে, আমার যে বাচ্চাটা আমার সাথে থাকে আমাকে বলে আব্বু, ওরে বলে আন্টি। তো মানুষ অবশ্য প্রশ্ন করতে পারে ঘটনা কি, বাচ্চা আপনাকে বলে আব্বু, ওকে বলে আন্টি। তখন একটা মিথ্যার আশ্রয় নেই, মিথ্যার আশ্রয় এটাই যে আমার প্রথম ওয়াইফ মারা গেছে। এটা বলেন আপনি? জি, এটা আমি নিজে বলি, এটা এই অপরাধটা আমি করছি। কাকে বলেন? মানুষকে। যেমন কেউ জিজ্ঞেস করলে যে আপনাকে বলে আব্বু আর ওকে বলে আন্টি, এক বাসায় থাকতে গেলে অনেকজন জিজ্ঞেস করে, তখন আমি এই অপরাধটা করি যে আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর এই বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করতে হয়েছে শালিকাকে, এই জন্য ও ছোটবেলা থেকে আন্টি বলে আসছে, এখন আন্টি বলে। এই অপরাধটা আমি ওই শিশু বাচ্চা দিয়ে করছি। আর মেয়েটাকেও শিখিয়ে দিছি তোমার আম্মুর কথা কেউ জিজ্ঞেস করলে বলবা মারা গেছে। আর মেয়েকে যা শিখিয়ে দিছি মেয়ে তাই বলতো, মানুষ জিজ্ঞেস করলে এইভাবে বলতো। যাই হোক, আমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়, আমার বউকে আমি ফোন দেই, আমার মানে 2টা পা প্লাস্টার সার্জারি করি সেন্ট্রাল হাসপাতাল সাভার। আমার বউ ওই একই অবস্থা, আসেনি, সেখানেও যায়নি। তো ওর বিয়ে ঠিক করে ওই মাসে 2 তারিখে আমার কাছে ফোন আসে। হঠাৎ করে একটা ফোন আসে, ফোনটা রিসিভ করলাম, জিজ্ঞেস করলো যে হ্যালো আপনার নাম কি আমির হোসেন বাবু? আমি কি জি। নার্গিসকে চেনেন? আমি জি আমি চিনি, নার্গিসকে চিনি। নার্গিস আপনার কি? আমার ওয়াইফ। একটু কথা বলেন। আমার সাথে কথা বললো। একটা মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য যে 3টে শব্দ উচ্চারণ করা হয়, সে মানে সেই উচ্চারণগুলো আমার কানে সে করলো, এবং উপস্থিত ওখানে সাক্ষী লোক ছিল। উপস্থিত বিয়ের মজলিসে বসে তারা ফোন দিছে, ওই কাজী আমারে ফোন ধরে দিছে সে আমারে। আর আমাদের বিয়ের রেজিস্ট্রেশন ছিল না, কলমা পড়া বিয়ে ছিল, শুধু হুজুর দিয়ে কলমা পড়ে বিয়ে মানে বিয়ে পড়া রাখছি, কিন্তু রেজিস্ট্রেশন করে কোনো বিয়ে হয়নি। কাবিন মানে ওই কাবিন নামা লেখে না, ও লেখালেখিটা আমাদের হয়নি। তো যাই হোক, সে আমাকে মানে ফোনে 3 কথা বলে দিল। 3 কথা বলতে তালাক? জি, ওই কথা 3টা ইউজ করলো যখন, আসমান জমিন, মানে তখন আমার মানে আসমান জমিন পুরো পৃথিবী ঘুরতে শুরু করলো। আমার স্বপ্ন ছিল যে এই মেয়ে মানে আমার শাশুড়ি বিদেশ থেকে আসার পর আমার শালিকাকে আমার শাশুড়ির কাছে আমি বুঝাই দেবো, এই অবস্থা যদি আমার হাত থেকে হারায় যায় তাহলে আমি একটা ফাঁসবো, মানে জরিমানার তলে পড়বো। সে যদি এসে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথা, আমি কোথেকে দেবো, ও যদি একদিকে চলে যায়, মানে অনেক কিছু বিবেচনা করে তার গায়ে আমি হাত দিতাম না। আমার প্রয়োজন হয়তো আমি টাকা দিয়ে বাইরে যাইতাম, অন্য কাজ মানে অন্য জিনিস ব্যবহার করতাম, কিন্তু ওর সাথে আমার কোনো খারাপ আচরণ ছিল না। আমার ইচ্ছা ছিল, আপনি বিশ্বাস করলে করতে পারেন, না করলে নাই, আমার মনের থেকে বলছি আমি, আমার মানে মনের আশা ছিল যে ওর মা যতদিন দুনিয়ায় না মানে বাংলাদেশে না আসবে ততদিন ও আমার কাছে থাকবে, যেদিন আসবে আমি নিয়ে যা বুঝাই দেবো যে আমি আর মানে আপনার মেয়েরে যে আমার দায়িত্বে রাখছি, যে বুঝাই দিলাম। এই ধরনের আমার চিন্তা ভাবনা যা ছিল আমি তাই বললাম আপনারে, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল। আর এদিক দিয়ে ওর বিয়েও যদি ঠিক করে ফেলছি, ওর আয়োজনও করতে মানে 2জনে কামাইতেছি, ওর জিনিস বানাইতেছি, বিয়ের জন্য আয়োজন করতেছি। এদিক দিয়ে আমার বউ আমার সাইডে যেদিন চলে গেল, এখন আমার বাচ্চাটা আমার সাথে, আমার মানে শালিকা তো গার্মেন্টসে, তো আমি কাঁদতেছি, মানে আমার আসমান দুনিয়া ঘোরা শুরু হয়ে গেছে।
এটা কোন শব্দ ব্যবহার হলো আমার সাথে? সে এমনি টর্চারিং করতো, কিন্তু ভাবতাম যে আমার যখন শাশুড়ি আসবে তাই সে বুঝায়া অবশ্যই সে আমার ঘরে সে তারে দিবে। শাশুড়ি কি দেশের বাইরে ছিল? জি, সৌদি আরব ছিল। তো এই জিনিসটা মাথায় রাখতাম, কিন্তু আমি কখনো কল্পনা করতাম না যে আমার ওয়াইফটা আমার জীবন থেকে হারায় চলে যাবে। এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না। তো যখন ওই 3টা কথা সে বলে দিয়ে এবং কাজী সাহেব বলছে যে ওর আজকে বিয়ে, তখন আমার ভিতরে হুশ ঢুকে গেছে যে আমি মানুষ, আর আমি এটা কি করতেছি। যে অপরাধগুলো আমার নিজের ভুলের কারণে হোক আর কাউকে সহযোগিতা করার জন্য হোক, যে ভুলটা আমি করলাম এর সংশোধনটা কি? আমার ওয়াইফে তো বিয়ে হয়ে যাচ্ছে, আমার এই বাচ্চাটার হবে কি? যে বাচ্চাটা আজ পর্যন্ত কাউকে একটা খারাপ ভাষায় গালি দেয়নি। এখন আমি বসে বসে কাঁদতেছি, চোখের পানি ঝরঝরায় পরে। মেয়েটা দৌড় দিয়েছে, আবু তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন, ব্যথা পাইছো? কিন্তু ওই ছোট মেয়েটা কি জানে যে ওর মা মানে ওর মা ওর কাছ থেকে চলে যাইতেছে? ওরা কি বলা সম্ভব? ওরে বলি নাই, না বলে ওর বোন যখন আসলো তখন আমি নিজে শান্ত হয়ে গেলাম। ওর বোন আসলো, ওর বোন আসার পর ওর বোনকে বললাম যে এই ঘটনা। ওর বোনও হাত পা ছেড়ে ভেঙে বসে পড়লো। সেদিন সারা রাত না কিছু খাইলাম না কিছু, আমি শুধু চিন্তা করছি যে আমার বাচ্চাটার কি হবে, এখন আমার জীবন কোথায় যায় যাব, আমি ছেলে মানুষ, আমার বাচ্চাটার কি হবে। এখন ওর মা যে চলে গেল, এখন ওরে আমি কার কাছে রাখবো? কে ওই মেয়েটার দেখাশোনা করবে? আমি একটা পুরুষ, আমার তো একটা মহিলার প্রয়োজন হবে। আমি যদি বিয়ে করি, ওই সৎ মাটা কি এই বাচ্চাটাকে দেখবে? তখন আমার ভিতরেই মানে আমার পুরো মাথার মগজ মনে ঘুরতেছে, পুরো পৃথিবী আমার কাছে ঘুরতেছে। সারা রাত চিন্তা করতে চলে গেল। সকালবেলা ও কাজে গেল, আমি আর কাজ করি না, চিন্তা করি এখন আমি কি করব। তখন আমি আমার এক ফ্রেন্ডের কাছে সবকিছু খুলে বলার পর সে বললো যে যেটা হবার তা এতদিন তো বোঝো নাই, যেটা হবার সেটা তো হয়েই গেছে, এখন এই বাচ্চাটার কি হবে? এখন মার আদরটা, ও বলতেছে মার আদরটা মাসি দিতে পারে, এটা ওর বক্তব্য, যে মার আদরটা মাসি কিন্তু দিতে পারে, অন্য মেয়ে না। তুই যার জন্য এত কিছু করছস, এখন প্রয়োজনে তারে বল যে আমি তোমার জন্য এত কিছু করতে যাই, তোমার বাঁচাইতে যা, আমি বিপদে আছি, আমার কি হবে? কিন্তু তারে যখন এই কথা বলতে গেছি, সে আমার ঘর থেকে বাইরে যেতেছে, আপনি আমার দুলাভাই, আপনি তো আমার জামাই না, আপনি আমার সাথে কিসের অধিকার খাটান? আপনি কেন আমাকে ঘরে থাকতে বলবেন? আমি যেদিকে মন চাবে আমি সেদিকে। 2 দিন পরে আপনি তো বিয়ের আয়োজন করছেন, আপনার শালিকা বলতেছে। জি, আপনি তো আমার বিয়ের আয়োজন করছেন, দিন তারিখ সব দাওয়াত টাওয়াত মানুষের যা দাওয়ার দিয়ে দিছি। এখন আপনি আবার একটা কোন মুখে এই কথাটা বলেন? আমি অবাক। 7 তারিখে ওরা প্রেশার দেই, কাজ হয় না। সে আমার বুকের মধ্যে লাত্তি দিয়ে চলে যায়। তারে আটকাইতে চাই, চেষ্টা করি যে আজকে তোমার গার্মেন্টস যাওয়ার প্রয়োজন নাই। সে আমার বুকের ভিতরে আঘাত করে চলে যায়। পরে যখন ওইভাবে শুরু হলো, তখন আমি ওই 7 তারিখে চলে আসলাম লালবাগে। এসে আমার বোনটার সাথে বুদ্ধি করলাম, বোন কি করা যায়, আমার বাচ্চা নিয়ে তো আমি খুব অভাবে আছি। পরে আমি নিজে একটা ব্রেন সংগ্রহ করলাম তৎক্ষণিকের ভিতরে, যে একে আমি এখানে আর বিয়ে দেব না, আমি এর জীবন সাথী, ওরে আমি জীবন সাথী বানাবো আমার বাচ্চার জন্য। সিদ্ধান্ত রাজি ছিল না, ও তো বললেই চলে যায় ঘর থেকে। না, কিন্তু আপনাকে আপনি যে ওকে বিয়ে করবেন, ও মেন্টালি রাজি ছিল, প্রস্তাব দিলেও রাজি হবে এরকম ভাবনা ছিল? আমি ওর বোন যাওয়ার পরে 2 দিন পর থেকে ওরে প্রস্তাব দেই, সে আমার সাথে রাজি না। আপনি আমার দুলাভাই, আপনি আমার হবেন, জামাই হবেন কেন? দেখেন বিষয়গুলো কত জটিল হয়ে গেছে। হ্যাঁ, তারপর একটা অপরাধ ঢাকতে গিয়ে আরো কিছু অপরাধ করতেছে। আপনি শোনেন, আমি বলতেছি, আসতেছে সামনে। পরে এই কথা বলার পর উনি আমি লালবাগ এসে আমার বোনকে বললাম, আমার একজন বুদ্ধি দিল যে ঘুমের ওষুধ খাওয়ায়া ওরে এখান থেকে আউট করে সরাই নিয়ে যা বাড়ি নিয়ে যা, একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। অন্য আরেকজন আমার এই বুদ্ধিটা দিল। পরে আমি লালবাগ আইসা আমার বোন ওই খালাতো বোনকে বললাম যে আমি ওকে নিয়ে আসবো, আমি 2টা ট্যাবলেট দিলাম, ফাঁকি করে তুমি ইয়ার ভিতরে দিয়ে দিও, শরবতের ভিতরে, গরমের দিন কিন্তু শরবতের ভিতরে দিবা, এবং খেয়াল রাখবা ওই গ্লাসটা যেন ওর কাছে থাকে। নিয়ে আসবা কেমন, আমি বুঝবো সেটা। 8 তারিখ দিবাগত রাত্রি আমি এগুলা সব প্ল্যান করে মেয়ে আগে পাঠাই দিছি, ভাগনা দিয়া।
যেগুলো স্বর্ণের জিনিস সেগুলো রুম থেকে বাইর করে নিছি। ওইরকম হাউকাউ করে মানুষ কিন্তু কানাকানি করে আর জামাইবো না, একটা ফিডিং এর অবস্থা হয়ে গেছে ওখানেও। তো ও আরো চিল্লা ফাল্লা করে বেশি, তো বলতেও পারি না সইতেও পারি না। যাই হোক স্বর্ণের জিনিসগুলো বাড়ি পাঠায় দিয়া ওরে মানে ও 9 তারিখ চলে গেল গার্মেন্টস। আমি ফ্লোর ইনচার্জের বাসা যা সবকিছু ভাঙ্গা বললাম, খুলে বললাম যে এই ঘটনা। উনি আমাকে একটু হেল্প করে ওনার যে বেতন হইলে আমি আপনাকে ফোন দেব, আমি একটা সিএনজি ঠিক করে রাখি, বেতন হওয়ার সাথে সাথে উনি আমার ফোন দেয়, আমি ওর ফোন দিয়ে নামাই যে তোর আব্বা অসুস্থ, ঢাকা মেডিকেল ভর্তি আছে, এক টানের পর চল এই মুহূর্তে যাইতে হবে। ওরে গার্মেন্টস থেকে আর বাসায় নেই না, ওই অবস্থা টাইনে সিএনজিতে তুলে ওই লালবাগ নিয়ে আসি। কয়খানে কেন, আরে তুই ফ্রেশ হবি না, এই অবস্থায় যাবি, তোর আগে জামাইরা ওখানে আসছে, ওরা গেলে তারপর যাবো। এই অপরাধগুলো আমি করি। পরে ওখানে ওরা ওই ওষুধ খাওয়ায়া ওরা আমি দেশের বাড়িতে নিয়ে যাই, ঘুমের ওষুধ শরবত খাওয়া দেয়, কিছুক্ষণ পরে ঘুমায় যায়। পরে আমার আর এক কলিগের সাহায্য নিয়ে ও মানবে না, ও চলে আসবে। তখন তো দেশের মানুষ সবাই ধরে বসে, কিরে তোর বউ কই, শালি নিয়ে এসে এর কাহিনী কি? বলে বিস্তারিত সবগুলার আমি ভাঙ্গে সবকিছু বলি। কেউ আমার খারাপ বলছে, কেউ ভালো মানে যে যেটা পারছে সেটা বলে চলে গেছে। কিন্তু আমি ভাবতেছি আমার সন্তানের কথা, আমার নেশাটা জেগে গেছে এরকম। আমার নিজের কথা আমি ভাবি না যে আমার সন্তানটা কিভাবে ভালো থাকবে। ও কিছুদিন পর আমার বাড়িতে এরকম আমার সাথে মানে বুদ্ধি টুদ্ধি করলো যে না থাকবো, এখন ভালো হয়ে গেছে। কিছুদিন পর তখন ওরা আমি বিয়ে শাদী করি নেই, জাস্ট খালি ওরা বুঝের মাধ্যমে আনতেছি যে একটা লোক আসলে তার সামনে যেন বলে যে হ্যাঁ আমি রাজি। ওরা বুঝানোর জন্য আমার বাড়িতে রাখছি। ও কিছুদিন পর বাড়ি থেকে উধাও হয়ে আসছে, ঢাকায় চলে আসবে। ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করছে, মোবাইল নাকের ফুল বিক্রি করে ওই টাকা দিয়ে চলে আসবে। আবার কাউন্টার থেকে তারা ধরে নিয়ে আসছি, বাড়িতে নিয়ে ওই যে জিয়ালা গাছ চেনেন না, জিয়ালা গাছ আটা ছাড়ে যে, এই জিয়ালা গাছের ডাল দিয়ে ওরে পিড়ায়া বেহুশ বানায় ডাক্তার এনে হুশ করাইছি। আপনার শালিকে? জি, যে তোর জন্য আমি এত কিছু করতে পারি আর তুই আমার বাচ্চার জন্য করবি না, তুই চলে যাবি। আমার যারে নিয়ে আমার স্বর্গ সে আমার চলে গেছে, আর তুই কি, আর তুই আমার বাচ্চার জন্য আজকে আমার সাইডে চলে যাচ্ছে, আমও গেল সালাও যাবে, আমি আর যাইতে দেইনি। জোর করে বিয়ে করেছে, জোর করে ওরে জোরপূর্বক ও রাজি করাইছি। রাজি করে বিয়ে হওয়ার পরে একবারে ওর পেটে বাচ্চা দিয়ে তারপর ঢাকা আসছি। ঢাকা আসার পর সামরিক কিছু ওর স্মৃতি আমার মানে অল্প অল্প ভুলে গেছি। হঠাৎ করে আমার একদিন ফোন দিয়ে, মানে ওর বোন ঢাকা আসে বাচ্চা নিয়ে, আমার শাশুড়ি যখন বিদেশ থেকে আসে, সবাই তখন এক হয়, সবকিছু ভাঙ্গে কয়, ওদের ভুলটা মানে ভুল যার বলার ভাঙে, মানে দোষ যার, সবকিছু খুলে বলে। দুই বোন মানে সবাই ওরা মিলে গেছে। তো আসার পর অনেকদিন পরে সে আমাকে হঠাৎ করে একটা ফোন দেয়। আপনার তখন মানে দ্বিতীয় স্ত্রী যিনি আর কি? না বর্তমান স্ত্রী, প্রথম স্ত্রী আমাকে প্রথম স্ত্রী ফোন। জি, প্রথম স্ত্রী হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলে, তখন তো নাই, আপনি আসলে প্রথম স্ত্রী নাই তখন এখন আমার সাবেক স্ত্রী বলতে হবে। জি, তো সাবেক স্ত্রী আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে বাচ্চাটাকে আমার দেখতে খুব ইচ্ছে করে। আচ্ছা, মেয়েটা তখন বয়স কত আপনার? মেয়েটার বয়স চলে প্রায় 7.5 এরকম হবে। 7 বছর, 7.5 বছর। জি, তো বলতেছে যে আমি মেয়েটাকে আমার দেখতে ইচ্ছে করতেছে, তো একটু যদি আনতেন তাহলে ভালো হতো। মানে আমার শাশুড়ি আসার পর আবার চলে গেছে, কিন্তু আমার শাশুড়ি আবার চলে গেছে। তো আনবো, কোথায় আনবো? জুরানে নিয়ে আসে, আপনি আমার ফোন দিলে আমি নিয়ে যে কদিন এখানে থাকবো, মানে জুরানে থাকবো যে কদিন, সে কদিন ও আমার সাথে থাকবে, আবার আমি যেদিন চলে যাব সেদিন আপনার কাছে আবার রেখে চলে যাবো। আমি আবার এক খালাতো ভাইয়ের কাছে মানে সহযোগিতা নিয়ে আমার মেয়েটাকে আমি ঢাকায় নিয়ে আসি। আসার পর আমার কাছে রাখি, ও যেদিন নিয়ে যাবে সকালবেলা ফোন দিল যে আম্মু আমি আসছি, তুমি আমাকে নিয়ে যাও। তা বলছে মা আমি আসতেছি, আমি যাওয়ার সময় তোমাকে নিয়ে তোমার নানু বাড়ি যাবো। আচ্ছা, তো জুরানে এসে আমার ফোন দিয়েছে যে আমি জুরানে আছি, আপনি কোথায় আছেন? আমি আপনি দাঁড়ান, আমি আসতেছি। এখন বাচ্চা নিয়ে আমি জুরান রেল গেটের সামনে গেছি, ও রেলের ওই পাশে, আমি এই পাশে দাঁড়ায় আছি। এখন বাচ্চাটা আমার কাছে, এতদিন পর মার কাছে যাবে, ও কাঁদবে না হাসবে ও নিজেও জানে না। কতদিন পরে মায়ের সঙ্গে দেখা? প্রায় 3 বছর, শিশু বাচ্চা। তো ও কাঁদবে না হাসবে সে নিজেও জানে না, খালি আমার মুখের দিকে একবার তাকাই দিয়েছে, ওর আম্মুর মুখের দিকে একবার তাকাই দিচ্ছে। একবার আমার মুখের দিকে তাকায়, একবার ওর আম্মুর মুখের দিকে তাকায়। পরে ওর আম্মু ডাক দিছে যায়,
বিশ্বাস করবেন, এটা দৌড় দিছে বাচ্চাটা, দৌড় দিয়েছে, ওর মারে জ্বরে ধরছে। পরে ওর মা বলতেছে যে কোলে নিয়ে বলে, আমি তোরা বুড়ে ক আমি তোরে নিয়ে যাই। তো সে আমার দিকে তাকায় রয়েছে, আমি তার দিকে তাকায় রয়েছে, কিন্তু ও যেন ওর চোখের ভাষায় বুঝাইতেছে যে আমি যা করছি, বা আমি এখন বুঝাইতে চাচ্ছি যে আমি যা করছি তোমার কাছে ভুল করছি, মাপ চাই তোমার কাছে, এ ধরনের একটা কিছু। আমি যে আমার ভাষায় বুঝাইতেছি, আমার চোখ দিয়ে মানে পানি ঝরতেছে, ওর চোখ দিয়েও পানি ঝরতেছে। যাকে এত ভালোবাসলাম, মসজিদে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে যারে আমি চাইলাম, এই সেই ব্যক্তি আমার সামনে দাঁড়ায় আছে, আর আমি অথচ তার হাতটা পর্যন্ত আমি ধরতে পারতেছি না। দুজনের এই সন্তান আমার আব্বু বলার অধিকার রাখে, তারে কি আম্মু বলতে পারবে না? এখন আপনি বর্তমান জায়গাতে যদি একটু চলে আসছি, সেটা হচ্ছে আপনার বাচ্চার বয়স এখন 9 বছর না? আপনার মেয়ের বয়স? জি। আচ্ছা, 2 বছর আগের গল্প, মানে একদম বর্তমান সময় চলে আসছেন আপনি। আমাকে একটু বলেন, সেটা হলো আপনি তো মূলত উপলব্ধি করেছেন বলেই আজকে রেডিওতে এই গল্পটা বলতে এসেছেন। সুতরাং আপনার জন্য আমার কোনো পরামর্শ নাই, কিন্তু এই গল্পটা আমি পুরোটুকু যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারপরও বলি, নিজের জায়গা থেকে একটা উপলব্ধি, আমার নিজের উপলব্ধিগুলোই আমি শেয়ার করবো। যে আপনার যদি কিছু বলার থাকে শেষ করেন না প্লিজ। আমি শেষ করতেছি। তো করোনার সময়, যে ইদানিং করোনার সময় মার্চে 24 তারিখ আমি বাড়ি যাই, 26 তারিখ থেকে তো লকডাউন শুরু হয় মনে হয়, সম্ভবত না? তো বাড়িতে গেলে আমার ওয়াইফের কাছে সে ফোন করতো, খবর মেয়ে না, আমার সাবেক স্ত্রী ফোন করতো যে কিভাবে চলতেছো, কি খাচ্ছ, টাকা পয়সা আছে কিনা, বাজারঘাট কিভাবে চলতেছে। কারণ আমার বাড়ির পরিস্থিতি তো ভালো জানে। ওয়াইফেরও তো বিয়ে হয়ে গেছে, মানে সাবেক ওয়াইফেরও তো বিয়ে হয়ে গেছে। জি, আমার ওয়াইফের মানে ওরা 2 বোন কথা বলতো, বাচ্চা কথা বলতো, কিন্তু আমি কথা বলতাম না। প্রয়োজনীয় যদি কোনো কথা হইতো আমি আপনি করে কথা বলি আর কি। আপনি তো এখন আপনার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আছেন। জি। মানে সেখানে আপনি সুখী বলতে, যে কোনো মানুষ যদি 100-তে 90% একটা মানুষের যদি দুর্বলতা থাকে, আমার সেই দুর্বলতাটা এখন আছে, আর 10% তারে নিয়ে আমি সুখী। আপনার ওয়াইফ আপনাকে নিয়ে সুখী? বর্তমান ওয়াইফ সে তো বাধ্য হয়ে বিয়ে আমার বিয়ে করছে, সে বাধ্যই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি রেডিওর মাধ্যমে একটা কথা বুঝাইতে চাই কিবিয়া স্যার, আমার ভুলের কারণে, আমার নিজের ভুলের কারণে 4-5টা জীবন যে ক্ষতিগ্রস্ত হইল, আমি মনে করি সম্পূর্ণ ভুল আমার। ডেফিনেটলি সেই জায়গাটায়, ভুলটার জায়গাটায় আমি শুধু বলতে চাই, আপনি ভুল বলেছেন বলেই আপনি তো আজকে রেডিওতে এসেছেন। আপনার মাধ্যমে আমার এখানে আসার কিছু উদ্দেশ্য অবশ্যই আছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, কেউ যদি কখনো নিজের মানে মনের মানুষকে বিয়ে করে থাকেন, তার পরামর্শও প্রয়োজন আছে, আপনার পরামর্শ চলতে গেলে দুজন উভয় যুক্তি এবং বুদ্ধি করে চলতে হবে। নিজের একার বুঝটা যদি বুঝতে যান, আমি আজকে যে জায়গাটায় আছি সেন্সলেস, একটা রাস্তায় যদি আমি চলি, এখন গন্তব্যে আমি যাব একদিকে কিন্তু যাচ্ছি আর একদিকে, হঠাৎ করে মনে হয় আমি কেন এখানে, আমি তো এই গন্তব্যে আসিনি। রাইট, আপনার এই জায়গাটা থেকে অনেক কিছুই বলার আছে, আমি একটু সংক্ষিপ্ত করে ফেলতে চাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, ইউটিউবে যারা এই অনুষ্ঠানটা দেখবেন এবং একসাথে যারা রেডিওতে শুনছেন, সবার জন্যই বলছি, সেটা হলো যে ভাই, আমি যে একটু খুব বড় স্কলার বা আমার যে কথাগুলো আসলে শুনতে হবে আপনাকে, বিষয়টা এরকম না। আমার নিজের আত্ম উপলব্ধি বলেই গল্পটা শুনে, সেটা হলো যে কোনো একটা সম্পর্ক, বিশেষ করে সম্পর্কটিকে থাকে বিশ্বাসের উপরে, সম্পর্কটিকে থাকে কমফোর্ট জোনের উপরে, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, এবং আপনি যেটা বলেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের বাইরেও যেটা আমাদের সমাজে আছে, যদিও আমরা এটাকে রিলিজিয়াসলি অ্যাকসেপ্ট করি না এবং সামাজিকতার জায়গা থেকেও খুব একটা ভালো চোখে দেখা হয় না, সেটা হলো প্রেম সম্পর্ক, বিয়ের আগে যেটা আমরা বলি। যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রেই দুটো জিনিস খুব 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 গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অপরপক্ষকে বিশ্বাস, এবং আরেকটা হচ্ছে যে কমফোর্ট, আস্থা। বিশ্বাস হলেই এটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ, আস্থার জায়গাটা অবশ্যই তৈরি হবে। এনাদের মধ্যে প্রচন্ড ভালোবাসা ছিল প্রথম পক্ষের ক্ষেত্রে আমি যদি বলি, কিন্তু বিশ্বাসের অভাব ছিল।
এবং আস্থার জায়গাটার অভাব ছিল। আর দ্বিতীয়, বিশেষ করে যে ভদ্রলোক আজকে এখানে এসে তার জীবনের গল্পটা বললেন, তার জায়গা থেকে ভয়াবহতম ভুল ছিল। কমন সেন্স একটা মারাত্মক জিনিস, সেই জায়গাটায় ভয়াবহ রকমের ভুল ছিল। সে তার শালিকাকে সেভ করতে গিয়ে তার ওয়াইফের প্রতি যে অবিচারটা করেছে, এখন আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে ধরেন আমরা খারাপ ভাবে যদি বলি এটাকে, সেটা হলো কি একই সঙ্গে ঘরের মধ্যে বসবাস করেছে, অনৈতিকভাবে মেলামেশা করেছে কিনা এই জায়গাটা থেকে। কিন্তু ধরুন অনৈতিকভাবে মেলামেশা তার হয়নি, সে যে কথাগুলো বলেছে সেগুলো সবই সত্য। তারপরেও তার ওয়াইফের জায়গাটা থেকে সেটা যে ভয়ঙ্কর রকম ভাবে অন্যায়, ভয়ঙ্কর রকম ভাবে ভুল, এটার একটা সহজ প্রশ্ন দিয়ে বিষয়টাকে সমাধান করে দেওয়া যায়। ধরেন আপনি যে কাজটা করছেন ভাই, আপনি আজকে গল্পটা বলতে আসছেন, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার ওয়াইফ যদি সেম কাজটা করতো, আপনার ওয়াইফ যদি আপনার ভাইয়ের ক্ষেত্রে, আপনার ছোট ভাইকে সেভ করতে গিয়ে যদি সেম কাজ করতো, সে একটা বছর যদি সে অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকতো, আপনি এটা অ্যাকসেপ্ট করতেন? আমি জীবনও করতেন না। তাহলে আপনার ওয়াইফ যে কাজটা করেছে ঠিক সেটাই। এখন সেই জায়গাটা থেকে আমি মনে করি এটা একটা ভয়ঙ্করতম ভুল ছিল। তবে এই ভুলগুলো করার আগে অবশ্যই 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 চিন্তা করে নেওয়া উচিত, এবং যেটার পরিণতি কি হতে পারে। সবচেয়ে বড় সাফারারকে বলেন তো? সবচেয়ে বড় সাফারার হচ্ছে ওই যে উনি একটু আগে বলছিল যে আমার 7 বছরের বাচ্চা বা 9 বছরের মেয়েরা। আমাদের যে সামাজিক কাঠামো বা পারিবারিক কাঠামো, আমাদের পরিবারগুলো যেভাবে গঠন হয়েছে সেই আদিম অবস্থা থেকে এখন পর্যন্ত, সেখানে কিছু সামাজিক রীতিনীতি রেওয়াজ আছে, এবং সেই রেওয়াজকে আমরা বছরের পর বছর ধরে বিদ্যা বুদ্ধিতে না আসলেও আমরা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা প্র্যাকটিস করে চলি। প্র্যাকটিস করার জায়গাটা এরকম দেখবেন যে আমাদের বিয়ে শাদী হওয়ার জায়গাটায় সময় দেখা যায় যদি বে লাইনে চলে যায়, যেটাকে বলা হয় পারিবারিকভাবে বে লাইন, এটা বিয়ে দিয়ে দাও ভালো থাকবে, আচ্ছা ঠিক আছে বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরেও লাইনে আসতেছে না, একটা বাচ্চা নিয়ে নাও ভালো থাকবে। এটা মানেই যে আসলে কমফোর্ট জোন, এটা মানেই যে 100% শিওর শটটা কিন্তু না, যে ভালো থাকতে পারে না, অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। কিন্তু এটা তো সত্য, যখন একটা বাচ্চা চলে আসে ওই সংসারে, তখন বাবা মায়ের অনেক রিল্যাক্সের জায়গাটা চলে আসে। তখন আর ওই এটা কেন হলো না, এটা কেন হলো না, এটা কেন করলো না, দুপক্ষর যে বিভিন্ন রকমের ইমব্যালেন্সিং ব্যাপারগুলো, সেগুলোর চেয়ে বড় কনসেন্ট্রেশন চলে যায় বাচ্চাটার প্রতি। যদি তারা হিউম্যান বিং হয়ে থাকে, খুব ন্যাচারালি সেটা আসার কথা। বাবা চিন্তা করবে বাচ্চাকে নিয়ে আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করবো, আমার মেয়েটাকে আমি কিভাবে মানুষ করবো, মায়েরও কনসেন্ট্রেশন অনেকখানি বাচ্চার দিকেই চলে যায়। তো এই জন্য সংসারটা দেখবেন যে টিকে যায়। এবং যখন একটা বাচ্চা সংসারে চলে আসে, তখন আলটিমেটলি আর এই রকম ভুল করার সুযোগ থাকে না। তো এই ভদ্রলোকের ভুলের জায়গাটা অনেক বড়, যে বাচ্চা ছিল, একটা মেয়ে বাচ্চা, এবং নিজের ওয়াইফ তো বিশ্বাস করবে না, সেই জায়গাটা একটা রিস্ক ছিল, তারপরে সেই কাজটা করেছে। এবং করার জায়গাটা থেকে সে না পেরেছে নিজেকে হ্যাপি করতে, না পেরেছে যাকে সে সেভ করার জন্য গেল, তার শ্যালি যে এখন বর্তমান ওয়াইফ, তাকে হ্যাপি করতে। দিস ইজ আ ভেরি ডিফারেন্ট স্টোরি, বাট অনেক বড় একটা লার্নিং আছে আজকের এই গল্পে। আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে সম্পর্কগুলো রক্তের না, যে সম্পর্কগুলো তৈরি হয় বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে, সেই সম্পর্কগুলোকে লালন করাটা খুব জরুরি। আমি আপনাকে যে কথাটা এখন বলছি, সেটা যে আমি ব্যক্তিগত মানুষ, আমার যে ভুল হবে না তা কিন্তু না, বাট এগুলো খুব কমন জায়গা। আপনি বললেও আপনি হয়তো এভাবে বলতেন। আমাদের এই বলার জায়গাটা থেকে হয়তো কিছু মানুষ তার ভুল জায়গাটা থেকে নিজেকে সেভ করবে, ইনক্লুডিং মি। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি আসলে কাউকেই পরামর্শ দিই না, কাউকেই জ্ঞান দিই না, সেই এখতিয়ার আমি রাখি না, বা সেই যোগ্যতাটুকুও আমার নাই। আমার কাছে মনে হয়েছে গল্পটা শুনে যে আমরা যদি আজকে টপ টু বটম যদি পুরো গল্পটাকে অ্যানালাইসিস করি, তাহলে বলবো যে কোনো সম্পর্ক যেটা রক্তের বাইরে, ইভেন রক্তের সম্পর্কও যদি বলি, যেগুলো সম্পর্ক তৈরি হয় বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে, সেই